ওকে, তো গুড ইভিনিং সবাইকে আবারও। তো আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছ। তো আমরা গত দিন পর্যন্ত হিস্ট্রিটা পড়ে শেষ করেছি। তো এখানে বেশ কিছু বিষয় তোমাদের একটু পড়তে দেওয়া ছিল। তো সবাইকে একটু দেখছো কল্যাণ দত্তের বই থেকে? হুম। জি স্যার, পড়ছি। আচ্ছা, তো বিশেষ করে এই যে শর্ট নোটগুলো, এগুলো কি সব পড়ে বুঝেছো? কোনো সমস্যা যদি থাকে এগুলো নিয়ে একটু বলো, এগুলো সমাধান দিতে হবে, হ্যাঁ। যদি কোনো সমস্যা না থাকে তো আমরা আজকে। স্যার 2 নাম্বারটা একটু যদি বুঝাই দিতেন। 2 নম্বরটা কি? দ্য ওয়েস্টল্যান্ড, এটা? ওয়েস্টল্যান্ড। হ্যাঁ, এটা তো একটা কবিতার জি নাম। স্যার। হ্যাঁ, এটা একটা কবিতার নাম, ঠিক আছে তো। হ্যাঁ, এখন এই কবিতাটায় কি কি বলা হয়েছে সেই সম্পর্কে আলোচনা করা আছে আর কি। হুম। তো দেখো, আমরা আগে প্রথমে একটু দেখি ওয়েস্টল্যান্ড কবিতাটা, এখানে কি কি বিষয় আছে সেগুলো, হ্যাঁ। এটা তোমাদের ফোর্থ ইয়ারে আছে। এটা একটা ইম্পর্টেন্ট কবিতা, যেহেতু এর সম্পর্কে শর্ট নোট অনেক সময় চাইতে পারে। টিএস ইলিয়টের এটা একটা পয়েম। হুম। দেখি, নেটের আবার কি ঝামেলা। দেখো, এই কবিতাতে টোটাল 5টা পয়েন্ট আছে, ঠিক আছে তো, পার্ট আছে। একটা পার্টের নাম হচ্ছে দ্য বেরিয়াল অফ দ্য ডেড। তারপরে হচ্ছে সেকেন্ডটা, দেখো, সরি, সেকেন্ডটা পার হয়ে গেল। এই যে, হ্যাঁ, আর চিজ অফ গেম, সরি, আর গেম অফ চিজ, সেকেন্ড। তারপরে থার্ড হচ্ছে দ্য ফায়ার সারমন। তারপরে হচ্ছে ফোর্থ হচ্ছে ডেথ বাই ওয়াটার। এবং ফিফথ হচ্ছে হোয়াট দ্য থান্ডার সেইড। এই হচ্ছে 5টা পার্ট এই কবিতাতে আছে, ঠিক আছে তো। এবং এই কবিতাতে মেইনলি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে মডার্ন লাইফের মানুষের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলোই যেগুলো আমরা হিস্ট্রি পড়তে গিয়ে পেয়েছি, তাই না? যে ডিসিলিশনমেন্ট পেয়েছিলাম কি না, বলো। তারপর হচ্ছে সাবজেক্টিভিটি, জি স্যার। হ্যাঁ। তারপরে জি স্যার। ইন্ডিভিজুয়ালিজম। বিশেষ করে এখানে যেটা দেখানো হয়েছে, মানুষের মধ্যে সবসময় একটা, মানে কি বলবো, মোহহীনতা, যেটা দেখো এখানে যদি আমরা একটু দেখি, হোয়াট আর দ্য থিমস অফ দ্য পোয়েম ওয়েস্টল্যান্ড। দেখো এখানে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, দেখো এই যে, হ্যাঁ, দ্য ওয়েস্টল্যান্ড বাই টি.এস. এলিয়ট এক্সপ্লোর দ্য থিমস অফ ডিসিলিশনমেন্ট, স্পিরিচুয়াল এমটিনেস অ্যান্ড দ্য সার্চ ফর মিনিং ইন দ্য পোস্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট। মানে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট মানে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী। তাহলে স্পিরিচুয়াল এমটিনেস, এখন আমরা ধর্ম পালন করছি, আমাদের ধর্মীয় উৎসবগুলো খুব জাঁকজমকভাবে হয় এখন, তাই না? আগে যদি পাড়াতে ঈদে বা উৎসবে কোনো পশু মানে জবাই করা হতো খাবারের জন্য, সেটা যদি একটা হতো, এখন কয়টা হয় বলো তো ওই পাড়াতে? খাসি হোক, গরু হোক, হ্যাঁ, কয়টা করে হয়? হুম। স্যার, অনেকগুলো করে। হ্যাঁ, এখন আমি তো দেখেছি আমার ছোটবেলাতেই আমাদের গ্রামে আহ, হয়তো একটা খুব জোর হতো। তাছাড়া গ্রামের মানুষ অধিকাংশ মুরগি, না হয় একটা খাসি যারা পাড়া, ওইটাই হতো। আর এখন মোটামুটি ছোট্ট একটা গ্রাম, তার 4টা পাড়াতে 8টা না হলেও পশু জবাই হয়ে যায়, ঠিক আছে তো। তো এরকম আর কি। মানে এখন স্পিরিচুয়াল এমটিনেস চলতেছে, জাস্ট উৎসবে মাতামাতি চলতেছে ধর্মীয় ব্যাপারগুলো নিয়ে, কিন্তু স্পিরিচুয়ালি শূন্যতা, ঠিক আছে তো। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এখানে মেনলি সিম্বলিকলি বা মেটাফরিকলি এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। দেখো, দ্য পোয়েম ইউজেস দ্য মেটাফোর অফ আ ডিজোলেট ওয়েস্টল্যান্ড। তাহলে এই ওয়েস্টল্যান্ড বলতে কি বুঝি বলো তো? যে ল্যান্ডের কোনো কি থাকে না। ওয়েস্টল্যান্ড মানে কি? যে ল্যান্ডে সবকিছু কেমন হয়ে গেছে, ওয়েস্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, যেখানে কোনো ফসল হয় না, হ্যাঁ, উর্বর জমি না, ঠিক আছে তো, অনুর্বর জমি। তাহলে অনুর্বর জমি বা ওয়েস্টল্যান্ড, বা হচ্ছে যেখানে সবাই নষ্ট হয়ে গেছে, পচে গেছে, ধ্বংস হয়ে গেছে, এরকম একটা ল্যান্ড বলতে যদি বর্তমান বিশ্বকে বোঝানো হয়, তাহলে কি বোঝাতে চাইছে বুঝতে পারছো? হুম। যে কি নির্দেশ করতে চেয়েছে এখন, যে এখন বর্তমান যুগে মানুষ
ফিজিক্যালি এবং স্পিরিচুয়ালি দেখো পুরো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, শারীরিকভাবেও নষ্ট হয়ে গেছে, আত্মিকভাবেও নষ্ট হয়ে গেছে। যে সমাজে এখন সমকামিতা চলে সেখানে কি ফিজিক্যালি তারা পবিত্র আছে? বলো তো, ফিজিক্যালি কি পবিত্র আছে? বলো। না স্যার। তারপরে যে সমাজে পরকীয়ার শেষ নাই, ঠিক আছে তো, ডিভোর্সের শেষ নাই, সেখানে কি, স্পিরিচুয়াল কথা বাদ দিলাম, আগে ফিজিক্যালি ব্যাপারটা ভাবো। যখন একটা ছেলে বিয়ে পূর্ববর্তী মিনিমাম একের অধিক নারী অথবা পুরুষের সাথে সম্পর্ক করে, কোনো একটা ছেলে বা মেয়ে, তাহলে তার কি ফিজিক্যাল পবিত্রতা আছে? বলো, ফিজিক্যাল না। পিউরিটি কি আছে? যেটা আগে মানুষ খুবই ভালো বলে মনে করতো, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, যার বিয়ে পূর্ববর্তী 5-7টা সম্পর্ক হয়ে গেছে, সে কিভাবে ফিজিক্যালি ভালো থাকতে পারে? আর স্পিরিচুয়ালি সেটা তো অনেক দূরের কথা, ঠিক আছে তো। আগে যদি গ্রামে, Yes, sir. হ্যাঁ, কোনো গ্রামে একটা বা দুইটা মন্দির বা মসজিদ বা গির্জা থাকতো, সেই গ্রামে এখন 4টা-5টা করে আছে। কিন্তু মানুষের মধ্যে আত্মিক এখনো ডেভেলপমেন্ট কিছুই হয়নি, বরং আরো যা ছিল তার থেকে ধ্বংস হয়ে গেছে। ঘুষ দুর্নীতি এখন বেশি পরিমাণে হচ্ছে, হচ্ছে কিনা বলো? হ্যাঁ, আর সব কিছুতে, রাজনীতিতে, সব জায়গাতেই ধর্মের ব্যবহার চলতেছে ব্যবসায়িক কেন্দ্র হিসাবে, একটা সাইনবোর্ড হিসাবে। বুঝতে পেরেছো? তাহলে সেই পয়েন্টটা এখানে বলা হচ্ছে, দ্য পোয়েম ইউজেস দ্য মেটাফোর অফ আ ডিসোলেট ওয়েস্টল্যান্ড টু রিপ্রেজেন্ট দ্য ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড ডিকে অফ মডার্ন সোসাইটি। ফ্র্যাগমেন্টেশন মানে কি? আমাদের লাইফটা ওই ছেঁড়া ছোটা, ওই তেনা নেতার মতো, ঠিক আছে তো। মানে আমরা কোনো কিছুতে কন্টিনিউয়াস না, আমরা কোনো কিছুতে ফোকাস রাখতে পারি না, ডিজিলিশন হয়ে যায়। ডিজিলিশন মানে কি জানো বলছিলাম? ডিজিলিশনমেন্ট মানে কি? হতাশা স্যার। শুধু কি হতাশা বললে হবে? হতাশা বা মোহহীন। ডিজিলিশনমেন্টের সংজ্ঞা কি দেখাইছিলাম তোমাদেরকে? একটু সংজ্ঞাটা খেয়াল করো তো, ডিজিলিশনমেন্ট কখন ঘটে? জি স্যার। মানে একটা জিনিসের উপর স্থির হয়ে থাকতে না পারা। না, শুধু তা না, একটু ভালো করে খেয়াল করো, সংজ্ঞাটাকে খেয়াল করো, সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ এই জায়গায়। তুমি বিয়ে করার আগে কাউকে ভেবেছিলা সে খুব ভালো, বিয়ে করার পরে বোঝা গেল আসলে তুমি যেমনটা ভালো ভেবেছিলা সে তেমনটা না। তাহলে তোমার অবস্থা কেমন হবে? তুমি কি তার প্রতি সেই ভালোবাসা নিয়ে থাকতে পারবা, নাকি তার প্রতি সেই মোহটা কেটে যাবে? বলো তো, এবং হতাশ হয়ে যাবা, কোনটা হবে? মুখটা কেটে যাবে। হ্যাঁ, তাই সেটা হচ্ছে কি, আ ফিলিং অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট রেজাল্টিং ফ্রম দ্য ডিসকভারি। ডিসকভারমেন্ট আবিষ্কার করা কোনটা? যে দ্যাট সামথিং ইজ নট অ্যাজ গুড অ্যাজ ওয়ান বিলিভ ইট টু বি। তুমি যতটুকু বিশ্বাস করেছিলে ভালোভাবে, ততটুকু বিশ্বাস মানে ততটা ভালো না। এটা ডিসকভারি হওয়ার পরে তোমার যে ডিজিলিশনমেন্ট ঘটবে, সেটাই হচ্ছে মানে কি, ডিসঅ্যাপয়েন্টমেন্ট ঘটবে, সেটাই হচ্ছে ডিজিলিশনমেন্ট। তুমি একটা ফোন কিনলা, মনে করো তুমি একটা ফোন কিনলা, টাকা পয়সা 50-60 হাজার টাকা ম্যানেজ করেছো, করার পর একটা ফোন কিনলা, ফোন কিনে খুব খুশি তুমি, ঠিক আছে তো। কিন্তু পরে দেখলা তোমার ফ্রেন্ড ওর থেকে আরো 40,000 টাকা দামের বেশি ফোন সে ইউজ করে, তোমার কি সে আনন্দ থাকবে? না। হ্যাঁ। তারপর ঈদের জন্য মনে করো সুন্দর একটা ড্রেস কিনেছো তুমি, ঈদের বা পূজার জন্য তুমি একটা সুন্দর ড্রেস কিনেছো, তুমি খুশি যে এরকম ড্রেস আর হয়তো কেউ কেনেনি, তুমি মহা খুশি। পরে দেখলা ওইরকম ড্রেস আরো 4-5 জন পরে বেড়াচ্ছে, তখন তোমার কেমন হবে বলো? খুশি লাগবে? না। খুশি। এইটাই, তাই বলছি আধুনিক মানুষ এরকম। তুমি ইংলিশ নিয়ে ভর্তি হলে, আরে বাবা সেই সেরকম কিছু, সেরকম কিছু, হ্যাঁ, একদম ইংলিশ তোমাকে আকাশে উড়াবে, হ্যাঁ, বাতাসে মোড়াবে, ইত্যাদি ইত্যাদি কত কিছু ভাবলা। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যাওয়ার পর থার্ড ইয়ারে গিয়ে বুঝতে পারলা যে যেমনটা ভেবেছিলাম বিষয়টা আসলে তেমনটা না। নয়। তাহলে কেমন হবে? হতাশ হয়ে যাবা। হতাশ। হ্যাঁ, তাহলে এরকম সব কিছুতে আধুনিক মানুষ খুবই হতাশ। আর আধুনিক মানুষের সবচেয়ে বড় হতাশা কোনটা জানো তো? কম্প্যারিজন করা, অন্যের সাথে কম্পেয়ার করে তুলনা নিজেকে করা। নিজেকে যখন দেখা যে তুমি তার মতো ভালো না, বা সে তোমার থেকে ভালো, সে তোমার থেকে ভালো আছে, সে তোমার থেকে ভালো কিছু করতেছে, সে তোমার থেকে, তাতে তুমি আরো বেশি ঈর্ষান্বিত হচ্ছ এবং মেন্টাল ডিস্যাটিসফ্যাকশনে ভুগতেছো। এই বিষয়গুলো কিন্তু এরকম ভাবে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। কোথায় ফেললাম? ওটাতে আউট করে দিলাম আমি। হ্যাঁ, ওটা কেটে দিয়েছি। আরে আচ্ছা, তো যেটা নিয়ে আলোচনা করছিলাম এই বিষয়গুলো, ঠিক আছে। তাই বলছে কি যে এখানে মোরাল দেখো, এখানে বলছে স্পিরিচুয়াল অ্যান্ড মোরাল ডিকে, ডিজিলিশনমেন্ট অ্যান্ড ডিসপেয়ার, ফ্র্যাগমেন্টেশন, দ্য সার্চ ফর রিডেমশন, মানে রিলিজিয়াস অ্যান্ড মিথিক, রিলিজিয়াস বিশেষ করে, হ্যাঁ, যে সবাই একটা জিনিস ভাবো তো,
বর্তমান যুগের মানুষ কি ধর্ম সম্পর্কে বেশি অসচেতন নাকি, মানে ব্যাপারটা কি বলতো এখনকার যুগের মানুষ? হুম অসচেতন, বেশি বাড়াবাড়ি করে। বলো। তারা ধর্ম নিয়ে যেভাবে কথা বলে, ধর্ম নিয়ে যদি সেভাবে মানতো না, এই পৃথিবীটা, এই পৃথিবী থেকে মনে হয় স্বর্গীয় আভা বার হতো। ঠিক আছে তো, স্বর্গীয় যে একটা আভা বার হয় না, ওরকমটা পৃথিবী থেকে বার হতো। আমরা ধর্ম নিয়ে স্যার যেভাবে মানে বলে কম মানে দেখায় বেশি, মানে না কিন্তু বলে। হ্যাঁ, যেভাবে মানে না মুখে কিন্তু মুখে দেখায়। কথায় কথায় যেভাবে ধর্ম আমরা আওড়াই, সেই আওড়ানোটা যদি আমার হ্যাঁ প্র্যাকটিক্যাল লাইফে হতো, তাহলে এই পৃথিবী কেন, আমাদের বাংলাদেশ থেকে প্রতিদিন স্বর্গীয় লাইট বার হতো। স্যাটেলাইট থেকে দেখতে পাইতা যে স্বর্গীয় লাইট বার হচ্ছে, কারণ এখানে সব পবিত্র মানুষ এখানে চলতেছে। এইরকম ভান নিয়ে আমরা চলি। হ্যাঁ, এই জন্য আমরা কি করছি, কনফার্ম উন্নতি করে। রিডেমশন সার্চ করছি সবসময়। হ্যাঁ, the sense of despair, সবসময় একটা হতাশা, the poem explore the human desire for redemption and renewal, সবসময় আমরা রিনিউয়াল হতে যাচ্ছি। মানে কি, আমরা অপরাধ করতেছি, আবার অপরাধটাকে আবার একটু মানিয়ে নেওয়ার জন্য কোন রকম ধর্মকর্ম করতেছি, আমার আবার চলে যাচ্ছি, এইভাবেই চলতেছি। আর খুঁজতেছি কোন ধর্মে মানসিক শান্তি পাওয়া যায়, কোন ধর্মে শান্তি আছে, কোন ধর্মে আছে আমার ধর্ম সেরা, এই ধর্ম সেরা, এই নিয়ে মারামারি গাড়াগাড়ি। আরে ফেসবুকে পোস্ট দেখলে তো বোঝা যায় হিন্দু মুসলিম খ্রিস্টান কে ধর্ম কে সেরা কি ইয়া, ওরে বাবা বাবা, যে গালাগালি যে মারামারি চলে ধর্ম নিয়ে। হ্যাঁ, মাঝে মাঝে কিছু কিছু পোস্টে তা দেখলে বোঝা যায় যে ধর্মীয় মানুষের অভাব নাই। ঠিক আছে, কিন্তু সব অধার্মিক। ঠিক আছে তো, অধার্মিক, নাস্তিক, এগুলোর মধ্যে পার্থক্য আছে। আর ধার্মিক, অধার্মিক কি বলো, অধার্মিক আর নাস্তিকতা কি বলো তো? অধার্মিকতা আর নাস্তিকতা কি? স্যার নাস্তিকতা হচ্ছে যে সে বিশ্বাসই করে না, হ্যাঁ, সে বিশ্বাসই করে না। আর অধার্মিক করে কি? না। আর অধার্মিক হচ্ছে মানে মানে জেনে সে শুনে ধর্মের মানে বিধান না, কিন্তু করে মানে না। না। হ্যাঁ, জেনে যে মানে না, মানে না। সে হচ্ছে অধার্মিক। হুম তাহলে নাস্তিক বেশি খারাপ নাকি অধার্মিক বেশি খারাপ? অধার্মিক, অধার্মিক বেশি খারাপ। কারণ নাস্তিকতায় যেতে গিয়ে একটা বিশ্বাস আসে, তাই তো। নাস্তিকতা কিন্তু জেনে শুনে যেতে হয়, যেটা আমি নাস্তিক হলাম কেন, তার একটা ভিত্তি আছে। কিন্তু হুম অধার্মিকের কিন্তু কোনো ভিত্তি নাই, আছে, কারণ তারা ভণ্ড, হুম ওরা আরো বেশি হিংস্র। তারা উপরে উপরে ধর্মীয় লেশ মানে বেশ নিয়ে চলে, কিন্তু ভিতরে ভিতরে একদম বাঁশ নিয়ে চলে। আর নাস্তিকতা সে জানে যে আমি, ও ধর্ম বিশ্বাসী করে না, ওর কথাটা আলাদা। হ্যাঁ, অধার্মিকরা আরো বেশি ডেঞ্জারাস, বেশি ডেঞ্জারাস হয়ে যায় এইটা। তাই সেইগুলো এখানে দেখানো হচ্ছে। বলছে দিস ইজ রিপ্রেজেন্টেড বাই অ্যালিউশনস টু রিলিজিয়াস, দেখো, রিলিজিয়াস এন্ড মিথিক্যাল ফিগারস এন্ড ন্যারেটিভস। এখানে হিন্দু ধর্মের কথা এসেছে, খ্রিস্টান ধর্মের কথা এসেছে, এখানে মিথোলজিক্যাল কাহিনীগুলো এনে দেখানো হয়েছে যে আমরা আসলে ধর্ম তো আমাদেরকে ভালো কথাই বলছে, ভালো দিকে চলাতে চাচ্ছে, কিন্তু আমরা এখনো কেন পারিনি। হ্যাঁ, অশিক্ষিত মানুষ, এখন তো আরো মানুষ শিক্ষিত, এখন তো ধর্ম সম্পর্কে মানুষ আরো বেশি জানতে পারে। আগে যদি শুধু আমি আমার ধর্ম সম্পর্কে জানতাম, এখন তো আমি আরো 4-5টা ধর্ম সম্পর্কে আরো ভালো করে জানতে পারছি, পড়ার মাধ্যমে, ইন্টারনেটে রিসার্চ করে, তাই না, আরো বেশি জানতে পারছি। তাহলে এখন কেন এত বেশি অধার্মিকতা? তার মানে কি, আমাদের ভিতরে ব্যারেননেস আছে, স্পিরিচুয়াল ব্যারেননেস, মানে ওয়েস্টল্যান্ড হয়ে গেছে। তো আমরা ধর্ম দেখছি বুঝছি কিন্তু মানছি না, মানে কি, সেই ফসলটা হচ্ছে না, ধর্মের যে ফসল সেটা হচ্ছে না। এছাড়া বলছে কি, দ্য পাওয়ার অফ দ্য পাস্ট, ইলিয়ট ইউজেস অ্যালিশন টু দ্য পাস্ট বোথ মিথিক অ্যান্ড হিস্ট্রিক্যাল। ওই যে আমরা বলছি না যে অতীতে মানুষই ভালো ছিল, এখন আস্তে আস্তে মানুষ বেশি খারাপ হয়ে যাচ্ছে। টু হাইলাইট দ্য কালচারাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেক্লাইন অফ দ্য প্রেজেন্ট। আগের যুগে, হ্যাঁ, পিতামাতা সহ সামাজিকতা রক্ষা করার জন্য যে মানুষের একটা আগ্রহ ছিল, তাই তো, একটা খারাপ কিছু হলে সেটার প্রতি একটা ভালো অবস্থান ছিল মানুষের, কিন্তু এখন কেউ কাউকে মানছে না। কেউ কাউকে মানছে বলো? না, কেউ কাউকে মানছে না। কে কে বড় কে ছোট, হ্যাঁ, কেউ কাউকে মানছে না, সবাই সবার মতো চলছে। এটা দিয়ে বোঝানো হচ্ছে কি, অতীতে মানুষের মধ্যে একটা, ওই যে সে WBS এর মতো, হ্যাঁ, যে কাস্টম ছিল, হ্যাঁ, তারপর হচ্ছে তারা সেরিমনি মানতো, কিন্তু এখন সেগুলো মানুষ মানে না। তারপর দেখো সেক্সুয়ালিটি আর রিলেশনশিপ, এই যেটা বলা হলো, হ্যাঁ, রিলেশনশিপ, সেক্সুয়ালিটি, মানুষ এখন মেকানিক্যাল, ঠিক আছে। এখানে যেন শুধু ফিজিক্যাল রিলেশনশিপ আছে, যেটাকে সেক্সুয়ালিটি বলা হচ্ছে। স্পিরিচুয়াল যে রিলেশনশিপ, যে ভালোবাসা যেটা আসলে বলা হয়, সেটা যেন এখন আর নেই। ঠিক আছে, এখন মানে কি কি বলে, একটা প্রেম করতে করতে আর একটাই চলে যাচ্ছে। হ্যাঁ, বিয়ের পরে সম্পর্ক, বিয়ের আগের সম্পর্ক, আবার বিয়ের পরে জেগে উঠছে, হ্যাঁ, স্বামীকে খুন করতেছে, সন্তানকে খুন করে চলে যাচ্ছে অন্যজনের সাথে, যাচ্ছে কিনা বলো? স্বামী বিদেশে থাকে, এদিকে দেখা যাচ্ছে স্বামীর টাকা নিয়ে বউ আরেকজনের সাথে প্রেম করতেছে, বা বিয়ে করে আছে অলরেডি, অথচ আগের স্বামী জানে না, এসে দেখে যে তার বউ তার টাকা দিয়ে আরেকটা সংসার করে। এগুলো কি ঘটছে বলো?
এগুলো হচ্ছে কি সব এইগুলো বোঝাচ্ছে, হ্যাঁ? যে Correct. এগুলো নির্দেশ করছে কি স্পিরিচুয়াল অ্যান্ড মোরাল ডিকে অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড ইজ প্রেজেন্ট স্টেরাইল লাভলেস অ্যান্ড ইভেন ভায়োলেন্ট এনকাউন্টার্স, হ্যাঁ, ভায়োলেন্ট অ্যাজ ইন্ডিকেটিভ অফ, আছে না এরকম যে প্রেম করে অনেক সময় ডেকে নিয়ে গিয়ে ইয়া করে, ব্ল্যাকমেল করে, আছে না? বলো। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে প্রেম করে ব্ল্যাকমেল করে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ওখানে ধরে ধরে মারতেছে বা খুনও করে ফেলতেছে, এইরকম আর কি বিষয়টা। এমন স্যার কালকে একটা নিউজ দেখছি, মেন হলে ফালাই দিছে ডাক দিয়ে নিয়ে। হুম 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 হুম। তো এই যে সন্তানকে হত্যা করতেছে জমির নামে, করতেছে না, এই যে একটা উদাহরণ পেয়েছিলাম না ফেসবুকে, যে তার ভাইকে না কাকে জমি দেওয়ার জন্য নিজের সন্তানকে হত্যা করে জমিতে ফেলে রাখছে, নিজের মেয়েকে, হ্যাঁ, বড় মেয়ে। এগুলো কি বলো, এগুলো কি আসলে, এগুলো কি বোঝাচ্ছে? এই বিষয়টা এই কবিতাতে একদম মানে কি বলে জোরালো ভাবে নির্দেশ করা হয়েছে। কি বুঝতে পেরেছো তাসমিম, বোঝা গেল? জি স্যার। এই বিষয়গুলো ওখানে আছে নিশ্চয় নাকি? এই বিষয়গুলো আছে ওখানে? না স্যার। এখানে এগুলো নাই? স্যার বুঝতে পারিনি, আরেকবার বলেন। মানে ওই শর্ট নোটে কি এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে না অন্য কিছু? হ্যাঁ স্যার, এগুলো নিয়ে আলোচনা করা আছে। হ্যাঁ, এগুলোই থাকবে, জাস্ট আমি এখান থেকে আলোচনা করাই দিলাম, তোমরা একটু বই থেকে পড়লে বুঝতে পারবা। হ্যাঁ, এই যে 5টা সেকশন আছে তাই না, এই সেকশনে কি কি বিষয় নিয়ে কথা বলা হয়েছে, হ্যাঁ, এই বিষয়গুলো দেখানো হয়েছে। আসলে কবিতাটা না পড়লে তো আর ওগুলো বোঝা যায় না, তবে প্রত্যেকটা পার্টে কি কি বিষয় নিয়ে কথা বলা হয়েছে তার একটা ইঙ্গিত এখান থেকে দেওয়া হলো। এই আচ্ছা, তারপরে আর কারো কোনো সমস্যা আছে কোনোটাতে? স্যার 29 নম্বরটা যদি একটু বুঝাই দিতেন। অ্যাবজার্ড ড্রামা যেটা। অ্যাবসার্ড ড্রামা, অ্যাবসার্ড ড্রামা, ঠিক আছে তো? মানে যে ড্রামা পড়তে গিয়ে তোমার কাছে মনে হবে কি এ ড্রামা, এটা ড্রামা হলো, এরকম। অ্যাবসার্ড মানে কি, অ্যাবসার্ড মিনিংটা কি বলো? হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাবসার্ড? যার কোনো কি নাই, হ্যাঁ, কোনো স্ট্রাকচারাল ব্যাপার নাই, কোনো লজিক্যাল ব্যাপার নাই, এরকম। হ্যাঁ, দেখো, ওয়াইল্ড, আনরিজনেবল, ইলজিক্যাল, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এগুলোকে বলা হচ্ছে কি অ্যাবসার্ড। তার মানে যে ড্রামাতে মানুষের এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হবে, যেখানে মানুষ ইলজিক্যাল আচরণ করবে, যেখানে মানুষ আনরিজনেবল সেন্স দেখাবে, যেখানে মানুষের আচরণ হবে ওয়াইল্ড, বুনো, মানুষের মতো না, ঠিক আছে তো? এরকম যে বৈশিষ্ট্যগুলো যে ড্রামার মাধ্যমে তুলে ধরা হবে তাকে বলা হবে কি অ্যাবসার্ড ড্রামা, ঠিক আছে তো? এখানে বেশ কিছু অ্যাবসার্ড ড্রামা আছে মডার্নের, যে বিশেষ করে তোমরা ওয়েটিং ফর গড পড়বা 4th ইয়ারে, সেখানে তোমরা দেখবা, দেখো অ্যাবসার্ড ড্রামা। দেখো এখানে কি কি বিষয় বলা হয়েছে, হ্যাঁ? The absurd drama also known as the theater of the absurd, a genre of drama that emerged in 20th century characterized by its rejection of the traditional dramatic convention, হ্যাঁ, যে আগের যুগে যে ড্রামাটিক কনভেনশন ছিল সেইগুলোকে বাদ দিয়ে এমন একটা কনভেনশন তৈরি করা হয়েছে যেখানে কি ফোকাস করা হয়েছে, ফোকাস অন দ্য মিনিংলেসনেস অ্যান্ড ইরেশনালিটি অফ হিউম্যান এক্সিস্টেন্স। হ্যাঁ, ইরেশনালিটি কেমন? বর্তমান মানুষের আচরণ কি ইরেশনাল না? অধিকাংশ ছেলে মেয়ে যারা ফেসবুকে সময় নষ্ট করে কোনো উদ্দেশ্য ছাড়া, হ্যাঁ, বিশেষ করে দেখো তো, কন্টেন্ট ক্রিয়েটার বলতে কি বোঝায়? কন্টেন্ট ক্রিয়েটার মানেটা কি? কপি পেস্ট করা, অন্যের কপি পেস্ট করা? হুম, না স্যার। না স্যার, নিজে কিছু তৈরি করেন। হ্যাঁ, কিন্তু অধিকাংশ 95% কি পেজ বা তোমার চ্যানেলে দেখা যায় কি কপি পেস্ট। একটা জিনিস ভাইরাল হয়েছে, ওটা সবাই দিতে শুরু করবে, এটা নাকি কন্টেন্ট, ঠিক আছে তো? এটা নাকি কন্টেন্ট। তারপরে মনে করো পড়াশোনা করছে না অথচ তারা কমেন্ট করতেছে পড়াশোনা করে কি হয়, পড়াশোনা করে কেউ ভালো হয়েছে, পড়াশোনা করে কেউ স্বপ্ন দেখতে পারে? আরে তুই পারিস না তো তোর তোর সমস্যা, এটা বাকিরা কি কেউ করতেছে না? 100%-এর মধ্যে 5 জন ভালো করে 95% খারাপ করে, কারণ কি? তারা পড়াশোনাই করে না, পড়াশোনা করে না বলে খারাপ করে, আর ওদিকে দোষ হয় পড়াশোনার। আরে বাবা, তুমি পড়াশোনা করতে পারো, সেটা তোমার দোষ, এটা তোমার দোষ, এটা পড়াশোনার দোষ না। ইরেশনাল আচরণ করতেছে সবাই, হুম, মিনিংলেসনেস কথা বা মিনিংলেস যে কথাবার্তা সেই কথাগুলো একদম বলতেছে।
কোনো লক্ষ্য নেই, কোনো উদ্দেশ্য নেই, এই বিষয়গুলো দেখানো হচ্ছে। ঠিক আছে? তো এই যে ছেলে মেয়ে মনে করো যে তারা পরীক্ষা নিয়ে বলছে অটো পাস দিতে হবে, এটা কি, এটা কি যৌক্তিক কোনো ব্যাপার বলো? এটা কি যৌক্তিক আচরণ? না পড়াশোনা না করে পরীক্ষায় ফেল করেছে তাই আন্দোলন করছে যে পাশ করাই দিতে হবে। হ্যাঁ, পরীক্ষায় ফেল করছে, আন্দোলন করতেছে যে পাশ করাই দিতে হবে। তুই চ্যালেঞ্জ করে দেখ, যে চ্যালেঞ্জ করলেই তো হয়ে যায় যে আমার সমস্যা, কিন্তু তারা আন্দোলন করতেছে তাদের পাশ করাই দিতে হবে। মানে কি, এটা কি লজিক্যাল বলো? ওই যে অ্যাবসার্ড আমার তো বললাম তো, মানুষের বর্তমান আধুনিক যুগের আচরণ একদমই অ্যাবসার্ড। অ্যাবসার্ড মানে অ্যাবসার্ড, কিছু করার নাই। হ্যাঁ, আবার কি, আগের যুগে আমাদের মায়েরা 4-5টা করে সন্তান নিয়েছে, একদম নর্মাল, কোনো সমস্যা হয়নি। আর এখন ডাক্তারের কাছে যাও, 1000 খানেক ওষুধ দিয়ে দিবে, 1000 খানেক টেস্ট দিয়ে দিবে, বলবে রেস্ট, বেড রেস্ট, তারপরে গরু ছাগল কাটার মতো করে কাটে সন্তান বার করে দিবে। ওদিকে মায়ের অবস্থা তো, যদি বা সে 10 বছর ভালো সুস্থভাবে বাঁচতো, সে অলরেডি শেষ, নাকি সে শেষ। হ্যাঁ, সে অসুস্থ হয়ে থাকে, আজীবন অসুস্থ থাকবে। অথচ নর্মাল যে সন্তান হওয়াটা, সেটা মাত্র 1 সপ্তাহ টাইম লাগে না তার একদম সুস্থ হতে। আর এমন কাটা কাটবে যে সেকেন্ড সিজার হওয়ার পর মা মনে করো যে মাজা তুলে আর উঠতে পারবে না। ঠিক আছে? তো অবস্থা শেষ সব কিছুতে মানুষের মধ্যে। আর একটা হচ্ছে অতিমাত্রায় মানুষের যে মানে কি বলবো আচরণ, কথাবার্তা, হ্যাঁ, মানে কি বলবো, এখন ফেসবুকের যুগে যা চলতেছে, হ্যাঁ, মানে হুদাই শুধু সময় নষ্ট করা হচ্ছে আমাদের এখনকার। তাহলে তখনকার অবস্থাটা কি? তখনকার অবস্থা থেকেই যদি মানুষ এইটা ভাবে, তাহলে এখনকার কেমন হতো? এই নাট্যকার যদি এখন থাকতো, তাহলে কি হার্ট অ্যাটাক করতো না প্রতি মুহূর্তে? বলো তো, যে কি মানুষ বলো তো। এই যে রাজনৈতিক পট পরিবর্তনে আমাদের কোনো লাভ হয়েছে বলো? রাজনৈতিক পট পরিবর্তনে একই জিনিস ঘটতেছে না? একই জিনিস ঘটতেছে তো নাকি? একই জিনিসের রিপিট, একই আন্দোলন, একই কাজ, একই বিষয়। আগে আওয়ামী লীগরা বিএনপিদের তাড়াইছিল, এখন বিএনপির আওয়ামী লীগদের তাড়াচ্ছে। পার্থক্যটা কোন জায়গায়? কোনো পার্থক্য আছে? স্যার সমস্যা একটাই, সেটা হচ্ছে আমরা বাঙালি। হ্যাঁ, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই তো, কিচ্ছু নেই, একদম যেমন চলতেছে তেমনই চলতেছে দেশ। শুধু এই যে প্রতি বছর মানে 5 বছর 10 বছর পর পর রাজনৈতিক দলটা চেঞ্জ হয়। কি কারণে? কারণ বাঙালি তো খাইতে খাইতে রুচি হারায় যায়, আর একটা খাবার খায়। ঠিক আছে? তো সারা বছর বিরিয়ানি খাইলে পরে তো রুচি হারাবে, তখন পান্তা ভাত খাবে, পান্তা ভাত খাইতে খাইতে আবার রুচি হারায়, আবার বিরিয়ানি খাবে। ব্যাপারটা এরকম, আমাদের রুচিহীনতার সমস্যা, ডিজিলিশনমেন্ট। ওই যে বললাম যে রাজনৈতিক দলের মধ্যে কি ডিজিলিশনমেন্ট ঘটে আমাদের, যে যতটুকু ভালো ভেবেছিলাম আসলে ততটুকু ভালো এরা না, দেখার পরে আমরা মাথা খারাপ করে ফেলি। আর আমার মনে হয় সব সমস্যাই আমাদের মানুষের মধ্যে। আর আমাদেরকে ইউজ করতে পারে, মানে যে কোনো মানুষ আমাদেরকে খুব তাড়াতাড়ি ইউজ করতে পারে। আমরা এত মানে 1 প্যাকেট খাবারের জন্য আমরা রাজনৈতিক দল চেঞ্জ করে ফেলি, মিছিলে যাই। ঠিক আছে? তো 1 প্যাকেট খাবারের জন্য 100 টাকা দিবে, আর 1 প্যাকেট একটা বিরিয়ানি দিবে, তাতেই তুমি রক্ত গরম করার স্লোগান দিয়ে দিতে রাস্তায় বের হয়ে যাবা। তুমি আওয়ামী লীগ না বিএনপি এটা দেখার বিষয় না। 1 প্যাকেট বিরিয়ানি দিয়েছে, 100 টাকা দিয়েছে, এতেই আমি দলে আমি আত্মা দিয়ে ফেলতে পারবো। ঠিক আছে? যতদিন পর্যন্ত এই 100 টাকার বিরিয়ানির লোভ না যাবে বাংলাদেশে, ততদিন রাজনৈতিক ট্রেডিশন বাংলাদেশে চেঞ্জ হবে না। তাহলে এটা ইলজিক্যাল ব্যাপার না বলো? এই ব্যাপারগুলো কি যদি কোনো কেউ ড্রামা লেখে, জি স্যার, তাহলে কেমন হয় বলো? এই যে মনে করো যে জাস্ট যখন শেখ হাসিনা বা এর বাসা ভাড়া করা হলো, তখন কি অবস্থা বলো তো? যে মুরগি ছাগল থেকে মাছ মুছে নিয়ে আসলো, এটা কারা? তারা কারা? হ্যাঁ, এরা কি যুক্তি দিয়ে চলতে পারে? কোন যুক্তিতে কাজ করেছে তারা বলো? অতি উত্তেজিত, যেটাকে বলতে বললাম যে বাঙালি যতদিন এই উত্তেজনা না যাবে, এরকম মিনিংলেস ইরেশনাল আচরণ করবে, ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশের রাজনীতি অ্যাবসার্ড রাজনীতি চলবে। অতএব পুরো দেশটা একটা অ্যাবসার্ড ড্রামার ভিতরে চলতেছে, বুঝতে পেরেছো? যেমন এখন বর্তমানে লেখালেখি চলতেছে কি, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে লেখালেখি হচ্ছে না বর্তমানে? কি বাঙালি মানে অলরেডি ডিজিলিশন নাকি? জি স্যার, অলরেডি ডিজিলিশন। হ্যাঁ, যে তারা যা ভেবেছিল তা তো পাচ্ছে না, অতএব দে আর ডিজিলিশন। এই যে ব্যাপারগুলো, এইগুলো নিয়েই আলোচনা। তাই বলছি দেখো, ইট অফেন ফিচার্স ইলজিক্যাল প্লটস, ননসেন্সিক্যাল ডায়ালগ। এই যে ডায়ালগ হবে, এর মধ্যে কোনো মিনিং নাই। কিসের মধ্যে কি? কারণ আমাদের জীবনটাই তো কিসের মধ্যে কি বলতে গিয়ে কি করছে তার কোনো ঠিক নাই। ক্লাস করা নাই, হ্যাঁ, ক্লাস করা নাই, অথচ তারা পরীক্ষা দিতে আসছে। গতদিন আমি একটা দেখাইছিলাম, মনে আছে বলো? লেখাটা দেখছিলাম? জি স্যার, জি স্যার। কোথায় শুরু করছিলাম?
আর কোথায় গিয়ে শেষ করলাম? কোথায় শেষ? কি পুরো হ্যাঁ। ননসেন্সিক্যাল। দে আর স্টুডেন্টস বাট নট ইন দ্য রিয়েল সেন্স অফ এডুকেশন। তারা শুধুমাত্র অ্যাডমিট হয়েছে, তারা পড়াশোনাকে গুরুত্বপূর্ণ মনে করেন। তারা মনে করে পড়াশোনা করে কোনো লাভ আছে, পড়াশোনা কি আমাকে খাওয়াবে, পড়াশোনা কি আমাকে পড়াবে, এই বলে তারা ক্লাসেও আসে না, কলেজও করে না, কিছুই না, অথচ পরীক্ষাতে ফেল করে। আর দোষ হয় টিচার আর সরকারের নামে, যে দেশের নামে ওদের চাকরি দিতে পারতেছে না। তাই পড়াশোনা করে লাভ কি? চাকরি নাই তো পড়াশোনা করে লাভ কি বলো? তা পড়াশোনা করো না, চাকরি তো নাই, এটা তো স্বাভাবিক। 2500 পদে 5 লাখ আবেদন করে, তা তুমি তো জানছো যে এখানে পদ নাই, তাহলে তুমি পড়াশোনা করো না। তাহলে পড়াশোনা করছো কেন? আর যখন পড়াশোনা করছোই তখন ভালো মতো করছো না কেন? কি মিনিংলেস? স্টুডেন্ট লাইফ মিনিংলেস, তাই তো হায়ার এডুকেশন মিনিংলেস, পড়াশোনা পরীক্ষা মিনিংলেস। কিসের দরকার এগুলো? অযৌক্তিক ভাবে আমরা চলছি, ঠিক আছে তো? জি স্যার। হ্যাঁ, তা এই যে স্যার, এমন রেজাল্ট হয় যে শুধু শুধু আবেদনের যোগ্যতাটা থাকে। হ্যাঁ, তো বললাম তো এই জন্য, তাই বলছে দেখো এখানে সেই বিষয়গুলো বোঝানো হয়েছে যে মিনিংলেস। তাই তো দেখো এই যে বলছে কি ইলজিক্যাল প্লট, ননসেন্সিক্যাল ডায়ালগ, ক্যারেক্টার্স, এইগুলো নিয়ে যে ড্রামাগুলো হয়, কারণ এই ড্রামার সমস্যা নেই, এটা হচ্ছে ওই ড্রামার মাধ্যমে ওই ক্যারেক্টারগুলোকে তুলে ধরা হয়েছে যে আমাদের জীবনটা আসলে এমন। ওয়েটিং ফর গড যখন 4th ইয়ারে পড়বো তখন বুঝবা যে আসলে আমরা কিসের অপেক্ষায় আছি। দে আর ওয়েটিং ফর সামথিং বাট দে ডোন্ট নো হোয়াট দে আর ওয়েটিং ফর। ঠিক আছে তো? দেখো এখানে যদি আমরা এইটা একটা অ্যাবসার্ড ড্রামা উদাহরণ, ওইটাই মনে ওখানে দেওয়া আছে, দেখে দেখবা বেস করে। স্যার না পড়াই বুঝতে পারতেছি আপনি কেমন ফিল করতেছেন স্যার, সেটা আস্তে আস্তে আমরাও ফিল করতেছি। হ্যাঁ বলো। হ্যাঁ, যেটা আপনি ফিল করতেছেন এখন, সেটা এখন মোটামুটি আমরাও ফিল করতেছি স্যার। 3rd ইয়ার 4th ইয়ার না গেলেও বোঝা যাচ্ছে কি অবস্থা। এই যে দেখো এখানে কি কি বলছে, দ্য সেন্ট্রাল থিম অফ স্যামুয়েল বেকেটস ওয়েটিং ফর গডো ইজ অ্যাবসার্ডিটি অ্যান্ড ফিউটিলিটি অফ হিউম্যান এক্সিস্টেন্স, পার্টিকুলারলি ইন দ্য ফেস অফ সিমিংলি মিনিংলেস ইউনিভার্স। যে সবকিছু আমরা মিনিংলেস মনে করতেছি। দ্য প্লে এক্সপ্লোরস থিম অফ ওয়েটিং। এই যে ওয়েটিং, উই আর ওয়েটিং, স্টুডেন্ট হিসেবে আমরা ওয়েটিং করছি। হ্যাঁ, কিসের ওয়েটিং করছি? পরীক্ষা দিব। কিন্তু কি দিবা পরীক্ষায় ভাই? সে পড়াশোনাই তো নাই, বাট ইউ আর ওয়েটিং ফর এক্সামিনেশন। স্যার পড়াশোনা নাই, স্যার কবে পরীক্ষার ডেট হবে আমাদের বলতে পারেন? শুধু মনে করো 3rd ইয়ার পরীক্ষা দিয়ে 4th ইয়ার উঠলো, তার এখন চিন্তা হচ্ছে স্যার আমাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে। সে হয়তো এখনো বই কেনেনি, তার মানে কি হি অর শি ইজ ওয়েটিং ফর কি? ওয়েটিং ফর এক্সামিনেশন, নট ফর স্টাডি। হ্যাঁ, দ্য সার্চ ফর মিনিং, শি অর হি ইজ ওয়েটিং ফর মিনিং, যে আমার পড়াশোনা কতটুকু হলো, যে আসলে আমি পাস করবো তো। আরে শুরুই তো হলো, তাহলে পড়ার জন্য তো 7-8 মাস আছে, এটা পড়ার পরে তো ভাববো যে আমার পড়াশোনা কেমন হয়েছে। তা না, আমি এখনই ভাবছিস হাই রে, আজকে যদি হয় আগস্ট হয়, তাহলে আগামী আগস্টে আমাদের 4th ইয়ার পরীক্ষা, আমার পড়াশোনা তখন কিছু শুরু করিনি। এইভাবে প্রত্যেক মাসে একবার করে ভাবতে 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 ঠিক জুলাইয়ে গিয়ে ভাববে হাই রে, আমি কিন্তু পড়াশোনা করলাম না। তাহলে কি হবে এখন? এইবার শর্ট, তখন স্যার দূরে দূরে পড়া গ্রুপে কমেন্ট, এই কমেন্ট সেই কমেন্ট, ফেসবুকে পোস্ট আর কমেন্ট কারা দেয়? মনে হয় যে ভালো স্টুডেন্ট ওখানে ঢুকে? বলো। ওই অ্যাবসার্ড জাতীয় কমেন্ট, অ্যাবসেট জাতীয় পোস্ট, ওগুলো কি ভালো স্টুডেন্ট করতে পারে? বলো। তাদের মিনিমাম একটা কমন সেন্স। তাহলে টাইমই থাকে না। হ্যাঁ, কমেন্ট কেন করবে? টাইমই তো টাইম নষ্ট করার টাইম পাচ্ছে না তো, যে আসলে কি করে টাইম নষ্ট করব। ঠিক আছে, তো এরকম আর কি। তাহলে বলছি দে আর ওয়েটিং ফর সামথিং, দে আর সার্চিং ফর সামথিং, দ্য হিউম্যান কন্ডিশন থ্রু দ্য রিপিটেটিভ এন্ড সাইক্লিক্যাল অ্যাকশন অফ দ্য ক্যারেক্টারস। রিপিটেটিভ অ্যাকশন, হ্যাঁ, ওই যে একই পোস্ট সবাই আমরা দিচ্ছি। হ্যাঁ, একই পোস্ট সবাই দিচ্ছি, ফেসবুকে ঢুকলে একই জিনিস দেখতে পাচ্ছি, একই জিনিস, তাছাড়া কিছু না। আরেকটা হচ্ছে কি, কিছুদিন আগে একটা খবর দেখলাম যে মারামারি হচ্ছে নাকি কোথায়। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি, ওই যে ওখানে মারামারি হচ্ছে। তা দেখতে চাইলাম যে আসলে কারা কারা মারামারি করছে, দেখি শুধু সাংবাদিক। দেখতেই পারলাম না আসলে কারা কারা মারামারি করছে, শুধু দেখলাম 50 মানে কি বলবো, ওখানে যারা আছে সবাই সাংবাদিক, কিন্তু কাদের ভিতর মারামারি হয়েছে একজনের ক্যামেরাও তো আমরা দেখতে পেলাম না যে আসলে কারা কারা মারামারি করছে। ঠিক আছে তো? অ্যাবসার্ড। সবাই একই জিনিস পোস্ট করবে এবং আমরা মোটামুটি বোর্ড হয়ে যাব ফেসবুক ঘাটতে ঘাটতে, মাথা ব্যথা করবে, দিয়ে ফেসবুকটা রেখে দিব কিছুক্ষণের জন্য, দিয়ে ইউটিউবে ঢুকবো নাকি, আবার ইউটিউব থেকে দেখে ঢুকবো। তাই এটা হচ্ছে কি অ্যাবসার্ড। উই আর লিভিং ইন, মানে কি দেখো পোস্ট ওয়ার্ল্ড ওয়ারে তাও তো কিছুটা মিনিং ছিল, আমার দাদু দাদিটা তো কিছুটা লাইফ লিড করেছে, তারা একসাথে থেকেছে, একসাথে জীবনযাপন, একসাথে গল্প করেছে, একসাথে খেয়েছে। আর এখন হলে তো মানে এই রাইটাররা তো পুরো মাথা খারাপ হয়ে যেত, প্রতি মুহূর্তে হার্ট অ্যাটাক করতো এরা, যে কি জীবনে আসলাম আমরা। হ্যাঁ, দ্যাট ইজ দ্য অ্যাবসার্ডিটি, দ্য প্লে হাইলাইটস দ্য ইনহেরেন্ট মিনিংলেস অফ লাইফ থ্রু দ্য ক্যারেক্টার্স এন্ডলেস ওয়েটিং ফর গড। ওই যে
হু নেভার অ্যারাইভস। দেখো উই আর ওয়েটিং ফর গডো বাট দ্য গডো নেভার অ্যারাইভস। মানে কি আমরা কিছু অপেক্ষা করছি, কিছু একটা চাচ্ছি, কিন্তু আসলে সেই জিনিস যে কি আমরা নিজেরা জানি না আসলে আমরা কার জন্য অপেক্ষা করতেছি। স্যার গডড মানে কি? গডও মানে কিছুই না, নাথিং, বাট উই আর ওয়েটিং, কিন্তু আমরা জানি না আসলে কার জন্য ওয়েট করছি। গডও জাস্ট একটা সিম্বল, একটা মেটাফর, ঠিক আছে তো? নাথিংনেস, ওয়েটিং ফর নাথিংনেস, মানে আমরা জানি না আসলে কার জন্য অপেক্ষা করছি আমরা। হ্যাঁ, বলছে ননসেন্সিক্যাল কনভারসেশন অ্যাকশন, এটা একটা ড্রামা আছে, তোমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখবা, তাহলে বুঝতে পারবা যে মানে বসে বসে একবার বসতেছে, একবার উঠতেছে, একবার দাঁড়াচ্ছে, একবার টুকি মারতেছে, আবার বসতেছে, আবার উঠতেছে, আবার কাউকে জিজ্ঞাসা করতেছে, সে আসতেছে, কে আসতেছে কেউ জানে না, কিসের মধ্যে কি, মানে তোমারই ভালো লাগবে না নাটকটা, মানে নাটকটা ভালো লাগছে না, মানে ওই জীবনটাই ভালো না লাগা, মানে নাটকটার উদ্দেশ্য হলো এটা তোমাকে মিনিংলেস একটা বিষয় সামনে উপস্থাপন করা, এরকম। তারপর যে ফিউটিলিটি, তার ক্যারেক্টার। জি স্যার, একটু দেখে বিরক্ত লাগছে। হ্যাঁ, বিরক্ত লাগার মতো, পারপাস মিনিং ইন দেয়ার লাইফ, এই বিরক্ত লাগানোটাই হচ্ছে নাটকের মূল উদ্দেশ্য, যে বর্তমান লাইফটা তো বিরক্তিকর লাইফ, ঠিক আছে? তবে দেখো পারপাস এন্ড মিনিং থ্রু ওয়েটিং ফর গড প্রুভ টু বি ফিউটাইল। দেখো যে যার জন্য অপেক্ষা করছিলাম সেটা ফিউটাইল। কেমন? উই আর ওয়েটিং, স্টুডেন্ট হিসেবে আমরা ওয়েটিং ফর কি বলো? ওয়েটিং ফর গডো, ওয়েটিং ফর আ গুড জব। গড। হ্যাঁ, ওই গডোটা মনে করো জব, উই আর ওয়েটিং ফর গুড জব, বাট হোয়াট অ্যাকচুয়ালি উই নিড টু গেট দ্যাট জব, উই আর নট actually gaining or achieving that kind of ability in this 3, 4 or 5 years. আমরা এই 4 বছরে যেটা অর্জন করলে আমি চাকরিটা পাইতাম, সেটার জন্য আমি অপেক্ষা করে আছি চাকরিটার জন্য, কিন্তু এই অপেক্ষা করে করে আমার যা করার কথা ছিল সেটা করি নাই, এই জন্য আমি শেষ পর্যন্ত ওটা পাই নাই, ঠিক আছে তো? কারণ কি, আমি তো ভাত রান্না শুরু করলে আমাকে তো সেই পরিমাণ আগুন দিয়ে, তাপ দিয়ে, পানি দিয়ে, তারপরে তো চালটাকে সিদ্ধ করে তো ভাত হবে, কিন্তু আমরা ভাত খাওয়ার অপেক্ষায় আছি, কিন্তু দয়া করে আমার জাল দেওয়ার মতো ক্ষমতা নাই, কিন্তু আমি অপেক্ষা করছি কখন ভাত হবে, কিন্তু ভাত আর আসছে না, ভাত তো হচ্ছে না, আমি রেগে যাচ্ছি, ভাত হচ্ছে না কেন, আমি রেগে যাচ্ছি, ঠিক আছে তো? এরকম একটা বিষয়। তা বলছে ওয়েটিং, দ্য অ্যাক্ট অফ ওয়েটিং ইটসেলফ ইজ আ সেন্ট্রাল থিম, জাস্ট ওয়েটিং, রিপ্রেজেন্টিং নট জাস্ট দ্য ক্যারেক্টার্স ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বাট অলসো দেয়ার সাইকোলজিক্যাল অ্যান্ড এক্সিস্টেন্সিয়াল স্ট্যাগনেশন। এছাড়াও এক্সিস্টেন্সিয়ালিজম, মানে আদৌ আমরা এক্সিস্ট করছি কিনা, আমাদের এক্সিস্টের ব্যাপারটা কি, আমাদের পারপাসটা কি। Which the play is often considered as a key of existential theatre, dealing with themes of individual freedom, responsibility and the search of meaning in a world without inherent purpose. দেখো কোনো পারপাস নেই, বাট উই আর ডুইং সামথিং। হ্যাঁ, আমরা অনেক টাকা ইনকাম করতেছি, হ্যাঁ আমরা অনেক টাকা ইনকাম করতেছি, টাকা ইনকাম করে খাসি কিনতেছি, খাসি কিনে আমরা এখন বলি দিব, কি করব, হিন্দু ধর্মে বলি দিব, আর আমাদের মুসলিম ধর্মে কি দিব, ওই যে কোরবানি দিব নাকি? কিন্তু why we are going for that scapegoat, কেন আমরা তাকে বলি দিব, উদ্দেশ্যটা কি, what is the purpose? হ্যাঁ, পারপাস কি? লোক দেখানো যে আমরা টাকা ইনকাম করছি, বলো না স্যার, সন্তুষ্টি লাভের আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কার সন্তুষ্টি ভাই, কার সন্তুষ্টি? আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ। আদৌ কি আমার মনে ওটা আছে, নাকি লোকের সন্তুষ্টি, যে লোক আমাকে বললে হেভি হইছে, আরে বাবা রে 2 লাখ টাকা দিয়ে ছাগল সে বলে দিয়েছে, বিশাল ব্যাপার। হ্যাঁ, আল্লাহ সন্তুষ্টি হলো না জনগণ সন্তুষ্টি হলো, বলো? জনগণের সন্তুষ্টি লাভের জন্যই কোরবানিটা হয়। তাহলে কি উদ্দেশ্যে আমরা কি করছি? কোনো উদ্দেশ্য নাই। তাই বলছে পাসেজ অফ টাইম, আর আমরা পৃথিবীতে আসছি শুধু সময় নষ্ট করার জন্য, সময় পাস করতেছি। এই যে 4 বছর 5 বছর পার হয়ে যাবে, পরীক্ষা আসবে, কি আবুল তাবুল লিখে আসবো, স্যারের নামে দোষ দিয়ে দিব, বাড়ির জন বুঝবে যে স্যাররা মার্ক দেয় না, ঠিক আছে তো? স্যাররা মার্ক দেয় না, ঠিক আছে তো? আর হচ্ছে কি ফ্রেন্ডশিপ এন্ড আইসোলেশন, আর বন্ধুত্ব টাকার কাছে সব শেষ। হ্যাঁ, কেউ কাউকে বুঝে না, কে কাকে বোঝাতে চাইবে, একজন একজনকে বোঝাতে যাচ্ছে, কেউ কাউকে বুঝছে না, মানে এইরকম একটা বিষয়। তারপরে অ্যাবসার্ড ড্রামার বিষয়টা এইগুলোই, ঠিক আছে তো? যে ইট অফ দেখো, হ্যাঁ, রিজেকশন, দ্য মিনিংলেসনেস, এই যে ভ্যাগ্রান্ট ক্যারেক্টারস, ফ্যামিলি নাই, হোম নাই, কি বলতে চাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, ফেজার অফ কমিউনিকেশন, মানুষের সাথে মানুষের কমিউনিকেশন ঠিকমতো হচ্ছে না, বাপের সাথে বাপ সন্তানকে বুঝছে না, সন্তান বাপকে বুঝছে না, পরিবারের মধ্যে রিলেশনশিপ নাই, বন্ধুত্ব কেউ কাউকে বুঝছে না, প্রেমিক প্রেমিকা আজকে প্রেম করতেছে, পরের দিন আরেকজনকে ইয়া করতেছে, এইভাবে জীবনটা মোটামুটি পার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো অ্যাবসার্ড ড্রামা হচ্ছে কি, এই জাতীয় অ্যাবসার্ডিটিকে তুলে ধরে যেগুলো, সেগুলো দেখে বলছে কি, অ্যাবসার্ড ড্রামা অফেন এক্সপ্লোর দ্য থিম অফ এলিনেশন, আইসোলেশন এন্ড দ্য হিউম্যান কন্ডিশন ইন দ্য ফেস অফ ইনডিফারেন্ট ইউনিভার্স। তাহলে কি ওয়েস্টল্যান্ড এবং এগুলো কি একই জিনিস না? দেখো তো, ওয়েস্টল্যান্ডে এই কথা বললাম, জি স্যার, মানে মডার্ন লাইফ, মানে 4th ইয়ারে গিয়ে যে সাহিত্যকর্মই পড়বা দেখবো যে মাথা ব্যথা হয়ে যাবে, যে তাই তো মাথা ব্যথা করবে খুব, যে তাহলে কি পৃথিবীতে ভালো কিছু নাই, সবই খারাপ, হ্যাঁ এইরকম লাগবে।
মানে মনে হবে যেন জীবনটাই মনে হবে একটা মানে বাজে একটা জিনিস মনে হবে এরকম আর কি, যেটা স্যার এখনই সেরকম ফিল হইতাছে স্যার, রিয়েলিজম। হ্যাঁ রিয়েলিজম মানে রিয়েলিজম, হ্যাঁ মানে আধুনিক ফিলটা এখনই নিবা আর ফোর্থ ইয়ারে গিয়ে ওটা পড়বা, ঠিক আছে? হুম। স্যার তখন তো আইসোলেটেড হয়ে যাবো, যে যেখানে যে অবস্থা। হ্যাঁ আচ্ছা, কি বুঝতে পারছো অ্যাবসার্ড ড্রামা তাহলে কি বিষয়? হুম। জি জি স্যার। স্যার। জি স্যার। অ্যাবসার্ড আর অ্যাবসার্ডই। তারপর দেখো এই যে তারপর হচ্ছে স্ট্রাকচারালিজম ইমেজিজম, এটা পড়ছো? জি স্যার। স্ট্রাকচারালিজমটাকে একটু ইমেজিজমটা নাই বুঝবা। এটা একটা থিওরি, হ্যাঁ দেখো এখানে যেটা বলা স্যার হচ্ছে, হ্যাঁ বলো। আমাদের হচ্ছে জাপানি যে জনরা আছে ওটা দেয়া হয় না কেন? জাপানি জনরা ইমেজিজমের মধ্যে দেখলাম অনেকটা হাইলাইট করা, মানে নেচার থেকে যেভাবে ইমেজের বিষয়টা হাইলাইট করে, জাপানির একটা স্ট্রাকচার রয়েছে। এখন বিষয়টা ওরকম হচ্ছে যে তোমার ইংরেজি সাহিত্যর সাথে যায় রিলেটেড, তার থিওরির সাথে যায় বা রিলেটেড এইরকম বিষয়গুলোকেই মেইনলি তুলে ধরা হয়েছে। এখানে দুইটা জিনিস ইংরেজি সাহিত্যে এখনো ঢোকানো হয়নি, বুঝতে পেরেছো? একটা হলো বুদ্ধিস্ট কালচার আর হচ্ছে হিন্দুইজমের যে কালচার, ঠিক আছে? তো এগুলো কি এর ভিতরে আছে বলো? না স্যার। হুম। না এখানে স্যার, মেইনলি ক্রিশ্চিয়ান কালচারটা আছে, তার সাথে মিল রেখে দেখা যাচ্ছে কয়েকটা হয়তো মুসলিম বা এরকম কালচার আছে দুই একটা, ওই যে তোমাদের কি লাল সালু বা এই জাতীয় কিছু জিনিস অ্যাড করা হয়েছে, তাছাড়া কিন্তু এখানে আর অন্য কিছু অ্যাড করা হয়নি, ঠিক আছে? হুম। আর যেহেতু স্যার ইংরেজি সাহিত্য মানেই ওয়েস্টার্ন থট বা ওয়েস্টার্ন কালচার বা ওয়েস্টার্ন ইয়ার সাথে যায়, ঠিক আছে? তো রিলিজিয়াস বিলিফ টিলিফের সাথে যায়, ওই জন্য ওই মধ্যে বিষয়টাকে সীমাবদ্ধ রাখছে। কারণ বেশি যখন ফিলোসফি পড়বা, বেশি ফিলোসফি ভিতরে ঢুকে গেলে তখন কেমন হবে জানো তো? আরো বেশি অ্যাবসার্ড হয়ে যাবে সবকিছু। কারণ কি এক এক ফিলোসফি এক এক ধরনের, ঠিক আছে? তো চাইনিজ ফিলোসফি, জাপানিজ ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফি, আফ্রিকান ফিলোসফি, এগুলো কি এশিয়ান ফিলোসফি, আবার এশিয়ানের মধ্যে তো হিন্দুইজম আছে, তারপরে ইসলাম আছে, তারপরে ওদিকে আবার ইসলামের মধ্যেও আবার কয়েকটা ভাগ আছে। এই সব ফিলোসফি যদি একসাথে করা হয় তাহলে তুমি এমনিতেই মাথা পাগল হয়ে যাবে তোমার, বুঝতে পেরেছো? উইলিয়াম ব্লেক হয়ে যাবে। হ্যাঁ এমনি ছেলেমেলে এগুলো নিতে পারতেছে না, হ্যাঁ। আর এই জন্যই দেয়নি। ইংরেজি সাহিত্য মানে শুধু তো ভাষা না, আমরা তো শুধু মনে করছি ইংরেজি মানে ইংরেজি ভাষা, আসলে তো ভাষা না, তাই না? এটা একটা কি ফিলোসফি, সাহিত্য আর ব্যাপারটা আমরা তো ফিলোসফির মধ্যে ঢুকতে পারি না বলেই আমাদের সাহিত্যটা আমরা পড়ে মজা পাই না, বা মনে করি এটা একটা বাজে জিনিস, বৃথা জিনিস, এর মধ্যে কোনো কিছু নাই, এটা আমরা মনে করি আর কি, ঠিক আছে? তো কারণ যারা সাহিত্য পড়েনি বা সাহিত্যের মধ্যে ঢোকেনি তারা সাহিত্যর ব্যাপারটা কখনো বুঝতেই পারবে না, এর ইউজফুলনেসটাকে বুঝতেই পারবে না, বুঝতে পেরেছো? এইটা হলো জি স্যার, এটা হ্যাঁ সত্য কথা স্যার। হ্যাঁ, এটা অতএব তাদেরকে বোঝাতে যাওয়াও একটা বৃথা চেষ্টা হবে, হ্যাঁ এটা একটা বৃথা চেষ্টা হবে সাহিত্য স্যার আপনি হচ্ছে, স্যার বিদেশি যে হচ্ছে কলেজগুলো আছে ওখানে তো হচ্ছে জাপানির যে স্ট্রাকচার গুলো আছে এটা তো মানে খুব অ্যাভেলেবল, আমাদের এখানে সেভাবে দেয়া হয় না। আমাদের এখনো তো বললাম যে আমাদের দেশীয় পর্যায়ে তো আমাদের স্টাডি সেই পর্যায়ে যায়নি, তো আমাদের স্টাডি তো আধুনিক যুগে মরা স্টাডি, তাই তো? আমাদের যে এডুকেশন সিস্টেম এই যুগে চলে না, এই যুগে চলে না এই সিস্টেম, বলো চলে? স্যার এশিয়ার অন্যান্য দেশেও আছে স্যার। হ্যাঁ আমাদের দেশে শিক্ষা নিয়ে কেউ ভাবছে? শিক্ষার উন্নয়নের জন্য কেউ ভাবছে বলো? আদৌ কেউ ভাবছে? তুমি ভাবো তো সবকিছু নিয়ে উন্নয়নের জন্য ভাবছে মানুষ, তাই তো? কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে কেউ ভাবছে? কোথাও পেয়েছে এরকম কিছু যে মূলত এই সমস্যাটা তখন ভারতীয় উপমহাদেশ থেকে। হ্যাঁ তা শিক্ষা নিয়ে তো কেউ, শিক্ষার উন্নয়ন নিয়ে তো কেউ ভাবিনি, কারণ শিক্ষার উন্নয়ন হয়ে গেলে যে আমাদের দেশ যদি ইউরোপ আমেরিকার মতো হয়ে যায় তাহলে আমাদের নেতারা তো গুরুত্ব পাবে না, নেতা রাস্তা দিয়ে হেঁটে যাবে, কেউ তাকে ঘুরেও দেখবে না, বুঝো না? আমাদের দেশীয় তো ব্যাপারটা হচ্ছে হিরো ওয়ারশিপিজম, তাই তো? হিরো ওয়ারশিপ, নেতা ওয়ারশিপ, লিডার ওয়ারশিপ আমাদের দেশের পর্যায়ে। অতএব তুমি যত বেশি অশিক্ষিত রাখতে পারবা তত তোমার বেশি ফলোয়ার পাবা, তোমার যত বেশি শিক্ষিত হয়ে যাবে তত তোমার গুরুত্ব কমে যাবে, বুঝতে পেরেছো? ডালারের ট্রেলার মতো হুম। সবাই স্বার্থপর। এই জন্য শিক্ষাটাকে যত মাথা মোটা করে রাখবা তোমার তত দাম বাড়বে, ঠিক আছে? তো আর ওই এক প্যাকেট বিরিয়ানি আর 100 টাকা দিয়ে তত বেশি লোক পাবা, কোনো সমস্যা নেই। ওইরকম মিছিল মিটিং এ নিশ্চয় আমি যাবো না, আমি যাবো বলো? কোনো শিক্ষিত লোক যাবে? হ্যাঁ না স্যার। অবশ্যই না। মিনিমাম না, তার একটা না। সাধারণ ডিগ্রি আছে, সাধারণ কমন সেন্স আছে, তারা নিশ্চয়ই এরকম মিছিল মিটিং এ যাবে না। যাবে কারা?
ওই দেখো ওই এক প্যাকেট বিরিয়ানি, এক প্যাকেট বিড়ির তাড়া, আর হচ্ছে 100 টাকা যাদের লোভ আছে তারা দেখবো যে একটা ক্যাপ একটা গেঞ্জি পায়ে খুশি, একদম মানে লাফালাফি শুরু করে দিবে রাস্তা দিয়ে, মনে হয় যেন তার সে মনে হয় এখন স্বর্গে যাচ্ছে। হ্যাঁ, পুরো একদম সব হেভেনে বা উদ্যাপন। বেস যেন যাচ্ছে এমন লাফালাফি শুরু করে দিবে। ঠিক আছে তো? তা এই বিষয়গুলো সাহিত্য, মানে সাহিত্য আলোচনা করতে গেলে একদম খোলামেলা হতে হবে আলোচনা, মানে এখানে তোমার যদি তুমি তোমার জায়গায় কোনো রকম ভাবে মানে একটু ন্যারো মাইন্ডেড ব্যাপারটা রেখে দাও তাহলে তুমি সাহিত্য তোমার বুঝবা না। ঠিক আছে তো? এখানে আলোচনাটা ধর্ম নিয়ে হবে, এখানে আলোচনা রাজনীতি নিয়ে হবে, এখানে মানে কি নেগেটিভ পজিটিভ সবগুলো বিষয় নিয়ে আলোচনা হবে, তাহলে তুমি একটা সাহিত্যকর্মকে বুঝতে পারবে যেখানে আসলে কি বোঝানো হয়েছে। আচ্ছা যাও, ওগুলো কথা বাদ দিলাম। তো যাই হোক, এখানে সেই বিষয়গুলো এসেছে। স্ট্রাকচারালিজমটা কি? দেখো, স্ট্রাকচারালিজম হচ্ছে ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দেওয়া। ঠিক আছে তো? দেখো বলছে কি, স্ট্রাকচারালিজম লিটারারি থিওরি ইজ আ স্কুল অফ থট দ্যাট অ্যানালাইজ টেক্সট বাই এক্সামিনিং দ্য আন্ডারলাইং স্ট্রাকচার অ্যান্ড সিস্টেম অফ দ্য রুলস দ্যাট গভর্ন দেম। মানে টেক্সট ভিত্তিক বা ল্যাঙ্গুয়েজ ভিত্তিক স্টাডি। বুঝতে পেরেছো? যে তোমার শুধু গল্পের মধ্য দিয়ে তুমি দেখো বলছে কি, রাদার দ্যান ফোকাসিং অন ইন্ডিভিজুয়াল এলিমেন্ট অর দ্য অথরস ইন্টেন্ট। অথর কি বলতে চেয়েছে সেটা আমার বোঝার দরকার নেই, এই ল্যাঙ্গুয়েজ বা স্ট্রাকচার বা সিস্টেম যে টেক্সটটা আমি তৈরি করেছি সেই টেক্সটই আমাকে আমার থিমেটিক আইডিয়া বলে দিতে পারবে, এরকম একটা বিষয়। এর ভিতরে কি কি থাকবে দেখো, ইট ভিউস লিটারেচার অ্যাজ আ সাইন, দেখো অ্যাজ আ সিস্টেম অফ সাইন সিমিলার টু ল্যাঙ্গুয়েজ, সিক্স টু আনকভার ইউনিভার্সাল প্যাটার্ন অ্যান্ড স্ট্রাকচার দ্যাট অপারেট অ্যাক্রস ডিফারেন্ট টেক্সট অ্যান্ড জানরাস। তাহলে বিভিন্ন টেক্সট বা জানরাতে তুলে ধরা হবে। ঠিক আছে তো? যেগুলো মাধ্যম দিয়ে মানে টেক্সটের মাধ্যম দিয়েই আমরা আমাদের ওই রাইটারের উদ্দেশ্যটা বুঝতে পারবো, যে রাইটার আসলে তিনি কি বলতে চাচ্ছেন বা কি উপস্থাপন করতে চাচ্ছেন আমাদের মাধ্যমে। এরকম একটা বিষয় আধুনিক যুগে এসেছে, যেটা তোমরা লিঙ্গুইস্টিক্স যখন পড়বা সেখানে তোমাদের অনেকখানি বুঝতে সুবিধা হবে। যদিও এটা সাহিত্যের ক্ষেত্রে তোমাদের খুব একটা পড়েনি, যে মোটামুটি 4th ইয়ার পর্যন্ত এরকম এই ব্যাপারটা খুব একটা নেই। হ্যাঁ, তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। দেখো এখানে বলছে বাইনারি অপোজিশন, ইউনিভার্সাল স্ট্রাকচার। হ্যাঁ, মানে কি দেখো তো, এখানে যদি বলি যে স্ট্রাকচারালিস্টস বিলিভ দ্যাট আন্ডারলাইং দিস সিস্টেম অফ সায়েন্স আর ইউনিভার্সাল স্ট্রাকচার অফ প্যাটার্ন দ্যাট শেপ হিউম্যান থটস অ্যান্ড এক্সপিরিয়েন্স হুইচ ক্যান বি ফাউন্ড অ্যাক্রস ডিফারেন্ট লিটারি ওয়ার্কস অ্যান্ড ইভেন আদার কালচারাল ফেনোমেনা। মানে এখানে কিছু বিষয় রয়েছে। দেখো এখানে বলছে স্ট্রাকচারালিজম টিচ দ্যাট যে টেক্সট অ্যাজ সিস্টেম অফ সাইন, মানে টেক্সটটাই হচ্ছে একটা নিজস্ব সাইন, যে টেক্সটের মাধ্যমেই তুমি যদি গল্প পড়ো তাহলে এক ধরনের বিষয় পাবা, তুমি যদি কবিতা পড়ো তাহলে এক ধরনের বিষয় পাবা, তুমি যদি নভেল পড়ো তাহলে এক ধরনের বিষয় পাবো। মানে একটা জানরা বা একটা টেক্সট তোমাকে বলে দিবে যে আসলে এখানে কি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। বুঝতে পেরেছো? যেমন আমরা পাইলাম না, তোমার হচ্ছে অফ স্টাডি পড়ছিলাম বেকনের। ওখানে বলছে না যে এক একটা টেক্সট কি এক একটা বিষয় আমাদেরকে আইডিয়া দিচ্ছিল না, ম্যাথমেটিক্যাল এক জিনিস, রেটরিক এক জিনিস, পোয়েট্রি এক জিনিস, তাই না? এরকম বিষয়গুলো। আচ্ছা স্যার, লিটারেচার যদি ফ্রিডম না থাকে তাহলে তো লিটারেচারের মধ্যে কোনো মজা বা কোনো কিছু পাওয়া যাবে না। এই জন্য লিটারেচার অল টাইম ফ্রিডম থাকা উচিত। বুঝলাম না, বলো, কথাটা ক্লিয়ার হলো না। স্যার ও ফ্রিডমের কথা বলছে, ফ্রিডম না থাকলে কেমন লিটারেচার হবে? হ্যাঁ, সাহিত্য, ওই যে কি যেন একটা পড়লাম না, পোয়েটিক লাইসেন্স পড়েছি। জি স্যার, পড়ছি। পোয়েটিক লাইসেন্স, ডন ওয়ান। জি স্যার, একটা কবি লিখবেন তার উপর নির্ভর করে পোয়েটিক লাইসেন্স, মানে তার ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা দুটো ওয়ার্ড এদিক ওদিকে বা যদি গ্রামারে মিস্টেক থাকে সেটাতে সমস্যা নাই, বাট সে কোনটা চাইতেছে সেটা তার উপর নির্ভর করবে। হ্যাঁ, ফ্রিডম সেটা তো রিডারের ব্যাপারটা আলাদা, রাইটারের ব্যাপারটা, রাইটার তো নিজস্ব ফ্রিডম নিয়ে লিখবে, সে কবিতা লিখবে না গল্প লিখবে সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি এটা আর্ট ফর আর্ট শেক না হয়ে যদি এটা মানির শেক হয়ে যায়, হ্যাঁ, তাহলে কি হবে বলো? না স্যার, আমি কবিতা লিখছি টাকা ইনকাম করার জন্য, আমি গল্প লিখছি টাকা ইনকাম করার জন্য, আমি ভিডিও বানাচ্ছি টাকা ইনকাম করার জন্য, তাহলে তো বিপদ। তাহলে কি সেখানে কি মূল কন্টেন্ট থাকবে? রাইটার কি আসলে ফ্রি? মজার জন্য সত্যি তো তুমি তুলে ধরতে পারবে না, সত্যি তো তুমি তাহলে তুলে ধরতে পারবে না। যদি কারো জেল খাটার ভয় থাকে, যদি কারো টাকা সীমাবদ্ধ, যে টাকা ইনকামের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেই সাহিত্যকর্মের ভিতরে আর সত্য থাকে না। সেখানে তখন রিডারদের মনোরঞ্জনের ব্যাপার চলে আসে এবং রাজনীতিবিদদের মনোরঞ্জনের ব্যাপার চলে আসে। যেমন হচ্ছে যে দলে আসুক তাদের নামে অনেক বই বার হয় না, এরকম অনেক বই পাওয়া যায়। বুঝেছো? মানে তখন যেমন এর আগে আমরা পেলাম আমাদের প্রধানমন্ত্রী কতগুলো বই ছিল বলতো, প্রচুর বই লিখেছেন উনি। ঠিক আছে, এবং ওনার নামে মানে ওনাকে কেন্দ্র করে প্রচুর বই লেখা হয়েছে।
বঙ্গবন্ধুকে নিয়ে প্রচুর বই লেখা হয়েছে, হয়েছে কিনা বলো? জি স্যার। হুম। জি জি স্যার। স্যার। এই লেখাগুলো কিন্তু আসলেই সাহিত্যকর্মের মধ্যে পড়ে না, বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রাইটিং। হ্যাঁ, তো এরকম যদি তুমি আচ্ছা সীমাবদ্ধ থাকো, তাহলে সেই সীমাবদ্ধ জ্ঞান দিয়ে সাহিত্য হতে পারে না। সাহিত্যের ভিতরে সিরিয়াসনেস থাকবে, ইউনিভার্সালিটি থাকবে, এবং একটা নির্দিষ্ট থিমকে তুলে ধরার চেষ্টা করা হবে। এটা কোনো দলকে বা কোনো দেশকে শুধু না, এটা ইউনিভার্সাল হতে হবে। লিখবে একজন হিন্দু কিন্তু সবাই পড়বে, লিখবে একজন খ্রিস্টান কিন্তু সবাই পড়বে, লিখবে একজন মুসলিম কিন্তু সবাই এর ভিতরে ইউনিভার্সাল থিম পাবে, সে যে ধর্মেরই হোক। ঠিক আছে? তো আমরা যখন রিডাররাও যদি ধর্ম দেখে বই পড়ে, তাহলে কি সেই রিডারের মধ্যে কি কোনো ফ্রিডম আছে? বলো, যে বইটা কোন রাইটার লিখছে, না স্যার। যে বইটা কোন রাইটার লিখছে, কোন ধর্মের মানুষ লিখছে, এটা নিয়ে যদি তুমি ভাবো, তাহলে তো তুমি রিডার হিসেবে তো ফ্রি না। তুমি তো নিজেই তো মানে ওপেন মাইন্ডেড না, ঠিক আছে, ন্যারো মাইন্ডেড। অতএব যখন তুমি জ্ঞান অর্জন করতে চাইবা আসলেই, তখন তোমাকে ফ্রি মাইন্ডেড হতে হবে। আর সাহিত্য এটাকেই চাই, কিন্তু আমরা তো একাডেমিক রেজাল্টের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি, এখানে সাহিত্য তার হারায়, প্রাণ হারায় আর কি, ডেড হয়ে যায়। লিটারেচার বিকাম ডেজ টু দ্য স্টুডেন্ট অ্যান্ড টিচার্স। হ্যাঁ, এই টিচার এবং স্টুডেন্টের কাছে জি স্যার, আমাদের ব্যাচের সাহিত্য মারা যায়। অনেক শিক্ষার্থী বলে যে এই ইংলিশ হিস্ট্রি পড়লে না খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। কয়জন খ্রিস্টান হয়েছে বাংলাদেশে? অনেকেই তো ইংরেজি সাহিত্য পড়ে, বিশেষ করে ঢাকা ভার্সিটি ইউনিভার্সিটি। কত হয়েছে বলো তো? হ্যাঁ, আর কয়জন টিচার স্যার নাই বললে চলে। আর কয়জন টিচার ইংরেজি সাহিত্যের মানে খ্রিস্টান টিচার আছে সারা বাংলাদেশে? সবাই তাহলে খ্রিস্টান হয়ে যেত? স্যার আমার মামুনি আমি তো জন্মগতভাবে খ্রিস্টান, তাই তো আমি তোমাকে পড়াচ্ছি। কিন্তু এরকম সারা বাংলাদেশে যতগুলো কলেজ আছে তার ভিতর খ্রিস্টান টিচার কয়জন আছে? অথবা মুসলিম থেকে খ্রিস্টান হয়ে গেছে এমন টিচার কয়জন আছে? না স্যার, আমাদের দিনাজপুরেই তো মানে যে কটা সরকারি কলেজ আছে, ইংরেজি সাবজেক্ট আছে, সেখানে একটাও খ্রিস্টান মানে। তাহলে এই ডায়লগটা হলো কি অ্যাবসার্ডিটি না? অ্যাবসার্ড থিং না এটা? তাহলে ওটা স্টুডেন্ট হলো কিভাবে? এটা তো অ্যাবসার্ড। জি স্যার। এইখানে তো অ্যাবসার্ড উদাহরণ পাচ্ছ তুমি, একটা একদম অ্যাবসার্ড চিন্তা ভাবনা, ইলজিক্যাল চিন্তা ভাবনা, অ্যাবসার্ড চিন্তা ভাবনা। হ্যাঁ স্যার আমার মামুনিও তো স্যার মানে ইংলিশ টিচার, কিন্তু স্যার উনি তো স্যার মুসলিম, এখন তো খ্রিস্টান হয় নাই। একটু ভাববা যে আপনার কি খ্রিস্টান হওয়ার কোনো সম্ভাবনা আছে, একটু জিজ্ঞাসা করবা। না স্যার, মামুনিও তো স্যার এত বছর ধরে মানে অনার্স করে মাস্টার্স করে তারপর এখন কলেজে শিক্ষকতা করতেছে, এখন তো এই সম্পর্কে কিছু বললো না, আমি তো দেখি নাই, শুনিও নাই। জিজ্ঞাসা করবা যে তোমার ভিতরে কি, তুমি কিন্তু লুকিয়ে যাচ্ছ, তুমি কিন্তু অলরেডি খ্রিস্টান হয়ে গেছো, তুমি মনে লুকিয়ে আছো, তুমি মনে দেশ ছড়া করো বলে না? না স্যার, আমি মামুনিকে বলছি তো, পরে আমি বললাম যে মামুনি বুঝে পড়তে পারলে তো আমার অনেক ভালো লাগে পড়তে পারলে। পরে বললো যে আমার ভালো লাগবে। সাহিত্যে পড়া টিচারদের আমি আরো বেশি, মানে যদি কেউ সাহিত্য ঠিক মতো পড়েছে তাদের আমি আরো বেশি নিজ ধর্মে মানে আরো বেশি গভীর হতে দেখেছি আর কি। ঠিক আছে? তো তবে স্যার অনেক কিছু জানার মানে আরো ইচ্ছা জাগে আর কি, যদি মন দিয়ে ভালো করে পড়া যায়। না, সাহিত্য তো পড়ার জিনিস, পড়তে হবে। যাই হোক, এটা এখন যেহেতু লিটারি ক্রিটিসিজম সেই সিজনটা আসেনি, তো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যখন যাবা তখন এই বিষয় সম্পর্কে আরো বেশি জ্ঞান পাবা। মোটামুটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমরা এই জাতীয় কথাবার্তাগুলো একটু বেশি বলি আর কি। আর ফোর্থ ইয়ার পর্যন্ত বলে তারাই যারা পড়াশোনা কোনোদিনই করেনি। ঠিক আছে? তো যারা এর ভিতরে ধরে ফেলবে সাহিত্যের উদ্দেশ্যটা কি, সাহিত্য কি জিনিস, বা সাহিত্য ঠিক মতো পড়বে ওই অল ইন ওয়ান দিয়ে না, তারা বুঝে যাবে এটা কি জিনিস। সেখানে তারা খারাপ কিচ্ছু পাবে না। জিনিস স্যার এটা। আমাদের স্কুলে ইংরেজি শিক্ষক ছিল, তো উনি একদিন বলতেছিল, ওনার কাছে প্রাইভেট পড়তেছি, পরে বললো যে ইংরেজি সাহিত্য পড়তে, উনি ইংলিশের টিচার, বলতেছে যে অনেক অনেক মাথা গরম হয়ে যায়, পাগল হয়ে যায়। পরে আমার সাথে একদিন দেখা হয়েছে, পরে বলতেছে যে সাহিত্যের প্রতি ফোকাস দিও। আমি একটা বোকামি করছি, আমি গ্রামারের দিকে ফোকাস দিছি। পরে আমারও বললো যে এটাই বেস্ট। আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আর কারোটাই কোনো সমস্যা আছে আর কোনো বিষয়ে? আচ্ছা, যদি স্যার নিও ক্লাসিক্যাল এজের প্রশ্নগুলোর পড়া দেওয়া ছিল আজকে। আচ্ছা হ্যাঁ, এবার এটাতে আসছি। তাহলে এখানে উপরের কোনো বিষয়ে যদি সমস্যা থাকে আর একটু বলতেছি, শেষ করে ফেলো। যদি সমস্যা না থাকে আমরা পরেরটায় আসতেছি। বারবার রিডিং দিবা, মুখস্থের ধারে কাছে যাবা পরে, কিন্তু বারবার মুখস্থ করার থেকে তুমি বারবার পড়ো, বারবার বোঝো, বারবার ইয়া করো। তা না হলে মাথা, ওই যারা মুখস্থ করে তাদেরই কিন্তু মাথা খারাপ হয়। ঠিক আছে? তো
আর যারা বারবার পড়ে তাদের ভিতরে ল্যাঙ্গুয়েজগত ডেভেলপমেন্টটা হয়, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হবে, অটোমেটিক তারা পারবে। আর কোর্সের নাম যদি এক মাসে 100 করতে চাস তাহলে 12 মাসে 1200 টাকা হবে। হ্যাঁ বলো, কেউ কিছু বলতেছো? আচ্ছা ওকে, ও মনে হয় বাইরে কথা বলতেছে। আচ্ছা অন্য কিছু আছে তাহলে, এগুলো নিয়ে আশা করি তাহলে কথা গেল। এরপর আমরা চলে আসি নিও ক্লাসিক্যাল পিরিয়ডের এই কোশ্চেনগুলো। মানে স্যার আমাদের ব্যাচে এরকম কয়েকজন আছে। কি বিষয়ে? হ্যাঁ এই যে মুখস্থ বিদ্যা খুব পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ইনকোর্স পরীক্ষায় আমার সাইডে একজন বসে কইছে এটা লাইনের পর এটা লাইন কি হবে বল, আমি স্টাডি গাইডে পড়ছি, হুম হুম হুম, না কিন্তু পরবর্তীতে তাকে যদি ওই এবিসি থেকে দুই একটা সাল দ্বারা সে পারে না। হ্যাঁ হ্যাঁ, না ওই তো ওই সীমাবদ্ধ জ্ঞানের ভিতরে হয়তো একটা রেজাল্ট হয়ে যায় অনেক সময়, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগানোর জন্য যে জ্ঞানটা দরকার সেটা অনেক সময় হয় না। হ্যাঁ। তো যাই হোক, এখানে ওই যে বললাম আমরা যে সর্বোচ্চ 10% স্টুডেন্ট ভালো করবে, বাকি 90% করবে না, এটা আমরা আমার সময় থেকেও দেখে আসতেছি, এখন তো আরো দেখতেছি। আমাদের সময় তাও ছেলে মেয়ে কিছুটা পড়াশোনা করতো, ক্লাসও খুব ভালো মতো হতো, একদম মাস্টার্স পর্যন্ত আমাদের ক্লাস ভরে যেত, মাস্টার্স পর্যন্ত। হ্যাঁ, কিন্তু এখন তো ফার্স্ট ইয়ারে যে ভর্তি হয়েছে তাদেরকে ক্লাসে দেখে না এখনো ঠিক মতো। হ্যাঁ, তো যাই হোক এগুলো বলে আর কি লাভ স্যার নাই। আমি আমাদের হবে মানে যারা ফার্স্ট ইয়ারে থাকবে। আচ্ছা আমরা তাহলে চলে আসি নিও ক্লাসিক্যাল এজের প্রথমে ব্রিফ কোশ্চেনে আসি। যদি কারো ব্রিফ কোশ্চেনের সংখ্যা থাকে একটু হাত তুলবা, বা যে এক এক করে আমরা একটু আলোচনা করে নিই। আচ্ছা তাসমিমের কত নম্বর কি বিষয়ে বলো? স্যার 21 নাম্বার। আচ্ছা 21 নম্বর কি বলছে? হোয়াট ইজ অ্যান হোয়াট ডু মিন পিকারেক্স নোভেল, তাই তো? পিকারেক্স এটা হচ্ছে, জি স্যার। আমরা আলোচনা করছিলাম কিন্তু খেয়াল নাই এখানে এমনটা হবে, মানে হিরো হবে একজন, আচ্ছা এটাকে বাদ দিই না, এখান থেকে সমস্যা হচ্ছে। পিকারেস্ক নোভেলে হিরো হবে একজন বোকাশোখা মানুষ, ঠিক আছে তো? কখনো কখনো একটু দুষ্ট টাইপের, বা আমরা তো প্রধানত হিরো বলতে কি কি বুঝি, হিরো বলতে কি বুঝি বলো তো? একজন সিনেমা বা নাটক বা গল্পে হিরো মানে কি? মানে সে সৎ হবে, অ্যারিস্টোক্রেটিক সে লেভেলে সাহসী হবে, হ্যাঁ, পরিবারে থাকবে, সে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করবে, তার ভিতরে কোনো অপরাধ বোধ থাকবে না। হ্যাঁ, প্র্যাকটিক্যাল লাইফে যাই থাকুক, আমরা সিনেমা নাটকে শাকিব খানকে যেভাবে দেখি নাকি, আমাদের শাকিব খান, হ্যাঁ উনি সব পারেন, জি স্যার। তাই তো? কোনোদিন প্লেন না চালাইলেও একদিন দেখবেন প্লেন, মনে করেন প্লেন এখন ক্র্যাশ হয়ে যাচ্ছে, প্রায় ড্রাইভার মারা গেছে, মানে কি পাইলট মারা গেছে, ও শেষ কিন্তু চালা নিতে পারবে, মোটামুটি ও চালা নিতে পারবে। তা এরকম হিরো মানে অন্য ধরনের একটা ব্যাপার। হ্যাঁ, হিরো মানেই সেরকম যার হিরোইজম, হিরো ওরশিপিজম, যেটা একদম হিরো সব হবে, সে গ্রামের মধ্যে বা দেশের মধ্যে সেরা হবে, সে সৎ হবে, সে দেখতে সুন্দর হবে, মেয়েরা তাকে দেখে ক্রাশ খাবে, ঠিক আছে তো? এরকম কিছু, সে মেয়েদের দিকে খারাপ নজর নিয়ে কখনো তাকাবে না, এরকম অনেক কিছু এর ভিতরে আছে। এটা হচ্ছে হিরোর বৈশিষ্ট্য। কিন্তু আমাদের পিকারেস্ক নোভেলের যিনি হিরো হবেন তিনি হবেন কেমন? ওই যে ডন জোয়ানের মতো, বুঝতে পারছেন? এটা রোগ ডন টাইপের, জুয়ান। রোগিশ একটা ক্যারেক্টার হবে। তার ভিতরে সবসময় সে দুই চারটা প্রেম করবে, হ্যাঁ, চুরি ডাকাতি করবে, ছিচকে চুর করবে, ঠিক আছে তো? ইত্যাদি ইত্যাদি মানে বিষয় তার ভিতরে থাকবে। এবং তাকে দিয়ে কি কি করা হবে জানো? তার এই এই খারাপ চরিত্রের হিরোয়ের মাধ্যমে আসলে সমাজের খারাপ দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করা হবে। এবং এখানে এটা অনেকটা কমেডিক টাইপ, মানে কমেডি টাইপের হয়ে থাকে, হাস্যরসাত্মক বিষয়গুলো তুলে ধরা হয়, যেটা আমরা পড়েছিলাম জোসেফ অ্যান্ড্রু বলে একটা নভেল হেনরি ফিল্ডিং এর, তোমরা পড়বে হচ্ছে টম জোন্স থার্ড ইয়ারে, টম জোন্স, হ্যাঁ টম জোন্স, হেনরি ফিল্ডিং, এগুলো ঠিক আছে তো? এবং এই পিকারেক্স নভেলের পর্যন্ত হেনরি ফিল্ডিং এটার বেশ ক্যারেক্টার আমরা পাই। তো দেখো এখানে বলা হচ্ছে, বানানটা খেয়াল করো, হ্যাঁ, পিকারেস্ক নোভেল। দেখো এই যে বলছে কি, পিকারেক্স নোভেল ইজ আ লিটারি দেখো জানরা ফিচারিং আ রোগিশ, এই যে রোগিশ বললাম না, রোগিশ অফেন লো বোর্ন প্রোটাগনিস্ট হু নেভিগেটস আ সিরিজ অফ এপিসোডিক অ্যাডভেঞ্চার, বিভিন্ন অ্যাডভেঞ্চারে যাবে, এক একটা কাজ করবে, তাই তো? বলছে ইউজুয়ালি থ্রু আ করাপ্ট অ্যান্ড কেওটিক সোসাইটি, এবং তার মাধ্যম দিয়ে কি করা হবে? একটা করাপ্ট এবং কেওটিক সোসাইটির বিষয়গুলোকে তুলে ধরা হবে, ঠিক আছে?
দেখেন এখানে যেগুলো বলা হচ্ছে ফার্স্ট পারসন এগুলো তো আছে, পরবর্তী স্যাটিরিক্যাল টোন হবে, যে স্যাটায়ার হবে, সোশ্যাল কমেন্টারি, ওই ক্যারেক্টারের মাধ্যমে পিকারো, ওকে বলছে পিকারো মানে ওই হিরো। দ্য অ্যাডভেঞ্চার্স অফ দ্য পিকারো অফেন সার্ভস অ্যাজ আ লেন্স through which the author can examine and critique the social structure and values of the time। ঠিক অনেকটা কেমন হিরো হবে জানো তো, ওই যে কি বললাম, ডন কুইকশো আমরা পড়ছিলাম না আনসার দ্য ম্যান পড়তে গিয়ে, ডন কুইকশো ওইরকম, জি স্যার, সে এমন হিরোইজম দেখাতে যাবে, ডন কুইকশো, হ্যাঁ, যে হিরোইজম আসলে তার মধ্যে দিয়ে একটা মানে কি ফানি বা কমিক বা স্যাটারাকে একটা বৈশিষ্ট্য তুলে উঠবে। হ্যাঁ, তাই বুঝে দেখো এখানে আমরা যদি একটু নিচের দিকে তাকাই, এই দেখো ড্যানিয়েল ডিফোর, মল ফ্ল্যান্ডারার্স, হেনরি ফিল্ডিং এর যেটা বলছিলাম, দ্য হিস্ট্রি অফ টম জোন্স, হ্যাঁ, আ ফাউন্ডলিং, হ্যাঁ, এরকম বেশ কিছু আছে যাদের একজন হিরো হচ্ছেন এরকম রোগিশ টাইপের অফেন লো বোর্ন ক্যারেক্টার, এবং সে তার মাঝে মাঝে কিছু কিছু অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি হবে, যে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা করাপ্টিবল বা একটা কেওটিক সোসাইটির বিষয়গুলোকে তুলে ধরবো, এটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো এবার? জি স্যার। স্যার নিওক্লাসিক্যাল মানেই ওখানে কাউ না কাউকে ধরে পোয়েট হচ্ছে স্যাটারাইজ করবে এন্ড একটু ফানি ওয়েতেও করে। হ্যাঁ, ওখানকার মূল বৈশিষ্ট্য তো হচ্ছে স্যাটায়ার করা, তাই না? হ্যাঁ, ওখানে তো মূল বৈশিষ্ট্য, এই যে দেখো জোসেফ অ্যান্ড্রু, এই যে বলছে না টম ওয়ানে যেটা ছিল, হ্যাঁ, জোসেফ অ্যান্ড্রু একটা কিন্তু পিকারেক্স নোভেল, এই যে জোসেফ অ্যান্ড্রু হু রোট ইট ইজ আ নোভেল বাই হেনরি ফিল্ডিং। এই যে পিকারেক্স নোভেল ইজ আ স্টোরি অফ দ্যাট ফলোজ দ্য অ্যাডভেঞ্চার অফ আ রোগিশ ক্লেভার হিরো অফেন ফ্রম আ লো ক্লাস হু লিভস বাই দেয়ার উইটস ইন করাপ্ট সোসাইটি। হ্যাঁ, এন এক্সেপ্টেবল অফ দ্য অ্যাডভেঞ্চার অফ টম জোস, এটা যেটা দেওয়া হয়েছে তোমাদের থার্ড ইয়ারে। এই কথা বুঝতে পারছো? আর এপিস্টোলারি নোভেল হচ্ছে কি, যেগুলোতে লেটার ভিত্তিক। দেখো an episode novel is written as a series of letters, diary entries or documents, এরকম কাহিনীমূলক না, ডায়ালগ। বলছে কি it tells the story through the personal correspondence of characters, মানে বিভিন্ন মানে লেটার বিনিময়ের মাধ্যমে যে ঘটনাগুলো হবে, যে ফিলিংগুলো প্রকাশ পাবে, গিভিং an intimate and direct view of their thoughts and feelings। মনে করো আমি একজনের কাছে চিঠি লিখলাম, আমি আমার মার কাছে চিঠি লিখলাম, মা তার ছেলের কাছে চিঠি লিখলো, হ্যাঁ, প্রেমিকার কাছে চিঠি লিখছে, এই যে তো চিঠি বিনিময়ের মাধ্যমে এক একজনের ভিতরের যে ইনার ফিলিংগুলোকে তুলে ধরার জন্য যে বিশাল স্টোরি লেখা হয় বিভিন্ন নভেলের, তাই তো, যে লেটার সংগ্রহের মাধ্যমে যে কালেকশন হয়, সেগুলো হচ্ছে কি এপিস্টোলারি নভেল। কি বুঝতে পেরেছো? জি স্যার, পামেলা এটা একটা এই যে পামেলা এপিস্টোলারি নোবেল না, এই যে পামেলা, তাই তো, ভার্চু রিওয়ার্ডেড, রিটেন বাই দেখো স্যামুয়েল রিচার্ডসন। জি স্যার। স্যার 23 নাম্বারটা বুঝাই দিল একটু ভালো হইতো। এপিস্টোলারি নোভেল, এই যে দেখো কত নম্বর, 23। জি স্যার। এই যে দেখো স্যামুয়েল রিচার্ডসন, পামেলা, ক্ল্যারিসা, তাই তো, তারপর হচ্ছে অ্যালাইস, দেখো ওয়াকার, দ্য কালার পার্পল, এগুলো হচ্ছে তোমার এপিস্টোলারি নোভেল। 23 নম্বরে কি আছে? গথিক নোভেল, হরর টাইপের। হ্যাঁ, গথিক, হোয়াট ডু ইউ মিন বাই গথিক নোভেল? গথিক নোভেল মানে এই তোমরা ছোটবেলায় না ভূতের গল্প পড়ছো? ভূতের গল্প পড়ছো ছোটবেলায়? জি স্যার। পড়ছো না? জি স্যার। এরকম স্যার যে ড্রাকুলা, ভ্যাম্পায়ার যেগুলো সেগুলো সব তো গথিক নোভেলের মধ্যে আছে। বিভিন্ন নাটক সিনেমাও তো আছে, যেটা পুরনো বাড়ি আছে, তাই না, সেই পুরনো বাড়িতে যাবে, সেখানে গিয়ে ভূতুরে পরিবেশ ক্রিয়েট হবে, হ্যাঁ, কিন্তু ওর ভিতরে নিশ্চয়ই কোনো বিশেষ ব্যাপার রয়েছে, আসলে ভূত না অন্য কিছু, এরকম একটা বিষয় থাকে আর কি। হ্যাঁ, দেখো কিছু থ্রিলিং, যে কোনো খুন খারাপি হয়েছে বা কোনো কিছু হয়েছে, তার জন্য এটাকে ভূতুরে একটা বাড়ি বলে প্রচার করা হয়েছে, আসলে এটা ভূতুরে বাড়ি না, কিন্তু ভূতুরে একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে, এরকম কিছু দিয়ে যে নভেলগুলোকে বর্ণনা করা হয়। দেখো, আর গথিক নভেল ইজ আ genre of literature that combines elements of horror and romance, often set in gloomy, দেখো, decaying location like haunted castle or mansion. These stories frequently feature supernatural events, suspenseful plot and dark themes such as oppression, guilt and isolation। এই যে বলছে কাউকে হয়তো বন্দি করে রাখা হয়েছে ওর ভিতর, দিয়ে সে কান্না করে রাতের বেলায়, ঠিক আছে না, সে রাতের বেলায় কান্না করে, আর যখন মানুষজন রাতের বেলায় কান্না শুনতে পায় তখন বলে তোকে ভূতে কান্না করছে, এরকম হয় না বিশেষ করে? অথবা গল্প, ছোটবেলায় খুব ভূতের গল্প পড়তাম যখন স্কুল লাইফে ছিলাম, 2-3 জন বন্ধু মিলে একসাথে বসে ওই দেখা যাচ্ছে পড়তেছি ভূতের গল্প, স্কুল থেকে নিতাম বই লাইব্রেরি থেকে। আমার এই গোয়েন্দা, তারপরে ভূতের গল্প, তারপরে হচ্ছে বিশেষ করে অ্যাডভেঞ্চারের যে স্টোরিগুলো, মাসুদ রানা সিরিজের বইগুলো আমি খুব পড়তাম এক সময়।
তাহলে দেখো গথিক নোভেলস অফেন এক্সপ্লোর দ্য ডার্কার অ্যাসপেক্টস অফ হিউম্যান নেচার অ্যান্ড সাইকোলজি, হ্যাঁ, ইনক্লুডিং দেখো ফেয়ার, অবসেশন অ্যান্ড দ্য কনসিকুয়েন্স অফ আনচেক পাওয়ার। যে কেউ হয়তো বিশেষ করে ওই যে তোমরা পড়ছো আবু ইসাকের কি যেন একটা নভেল আছে, ভুলে গেলাম এখন বলতে গিয়ে, সূর্য দিগল বাড়ি পড়ছো? সূর্য দিগল বাড়ি না একটু পড়লে দেখতে পাবা, একটু পড়বা, তাহলে এরকম একটা সেন্স পাবা যে আসলে ভূত বলে কিছু নেই। হ্যাঁ, সূর্য দিগল বাড়ি, তাই না? ওইটা তাহলে তলচিত্রের ভূত আছে না একটা লেখা, ওইটার মধ্যে সেম সুপারন্যাচারাল এলিমেন্ট সেট করা, বাট আসলে সুপারন্যাচারাল কিছু নাই। হ্যাঁ, ওরকম যে সুপারন্যাচারাল ক্রিয়েট করে একটা অপরাধ কর্মের ভিতর দিয়ে করা হতো যাতে মানুষ ভয় পায়, ওটা যেন তদন্ত করতে না আসে বা ওটা যেন দেখতে না আসে বা খোঁজ খবর নিতে না আসে, এরকম কিছু। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ক্রাইম পেট্রোল আমি আবার খুব দেখি, ওখানেও মাঝে এরকম কিছু দেখা যায়, ভূতের কিছু বৈশিষ্ট্য দিয়ে রাখে কিন্তু আসলে এরকম কিছু না। হ্যাঁ, এরকম কিছু থাকে, ঠিক আছে। দেখো এখানে শেয়ারে বলতে থাকে, ইট ফিচার সুপারন্যাচারাল এলিমেন্টস, ডার্ক অ্যাটমসফিয়ার এন্ড এক্সপ্লোর থিমস অফ টেরর, সাসপেন্স এন্ড দ্য আননোন। এই বিষয়টা কি বুঝতে পেরেছ? জি স্যার। ওকে, আর কারো ব্রিফ কোশ্চেনের সমস্যা? আচ্ছা, ব্রিফে যদি না হয় তো বলো শর্টে বা ব্রডে। শর্ট বা ব্রডে কারো সমস্যা আছে? আর শর্ট হচ্ছে গালিভার ট্রাভেলস। গালিভার ট্রাভেলস ওটা নভেল, ঠিক আছে তো? হ্যাঁ, জোনাথন সুইফটের। আর এটা অনেক সুন্দর একটা নভেল। এখন আসলে ওগুলো না পড়ে বিষয়গুলোকে করা, হজম করা কঠিন একটু। হ্যাঁ, কিন্তু পরীক্ষায় অনেক সময় এরকম দিয়ে রাখছে কিছু কিছু ক্ষেত্রে। কত 2022 সালে আসছে, দরকার নেই এটা পড়ার এখন। হ্যাঁ, বুঝতে পেরেছো? 2022 রিপিট হবে না, ওটা পরে এক সময় নষ্ট করার দরকার নেই। দেখো এখানে আমি স্যার 8 নাম্বার। হ্যাঁ, স্যার শুধু এখানে 4টা নাম মুখস্থ রাখলে তো হবে, তাই না? হ্যাঁ, ওই 4টা আছে, স্টেজ আছে, তাই তো? বইয়ের 4টা নাম, পার্ট যে পার্টটা আছে। আমরা যদি একটু দেখি, দেখো গালিভার ট্রাভেলস আসলে কি। আর এগুলার মুভি অনেক আগে থেকে দেখা, সব 2-3 হাজার সালের মধ্যে এগুলো তৈরি করছে। গালিভার ট্রাভেল, তারপর আপনার হচ্ছে ওই যে ওটা কি জানো আছে, হ্যারি পটার, দ্য নার্নিয়া, দ্য ক্রনিকলস, এগুলো সব অনেক আগের মুভি, একদম ফুল অ্যাডাপশন করা আছে। দেখো এখানে যেগুলো তুলে ধরা হয়েছে এগুলো যদি খেয়াল করো, একটু খেয়াল দেখবা, দেখো এগুলো বৈশিষ্ট্য কি, করাপশন এন্ড গ্রিড অফ দ্য এলিট। এখানে উকিলদের, ডাক্তারদের বাস দেওয়া হয়েছে। এমটি ইন্টেলেকচুয়ালিজম এন্ড প্র্যাকটিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল নলেজের অভাব কিন্তু ইন্টেলেকচুয়াল ভাব দেখাচ্ছে, প্র্যাকটিক্যাল নলেজ নাই। হ্যাঁ, তা হচ্ছে দ্য ওর্থ অফ ভার্চু। হ্যাঁ, যে ভার্চু, এই যে শেষে বুক 4-এ, ঠিক আছে তো, কোনো মানুষের সাথে উইনম বলে একটা রেশনাল প্রাণীর কম্প্যারিজন করা হয়েছে, গিয়ে দেখানো হচ্ছে যে মানুষের থেকে এই উইনম নামের প্রাণীটা অনেক বেশি রেশনাল এবং ভার্চুয়াস, ঠিক আছে তো? দেখো যে মানুষকে বলা হয়েছে মানুষ অকারণেই নেশা করে, মানুষ অকারণেই বেশি বেশি খায়, মানুষ অকারণেই ফ্যামিলি বহির্ভূত রিলেশনশিপ করে, সেক্সুয়ালিটি রিলেশনশিপ করে, অন্য মানুষের, অন্য নারীদের দিকে তাকিয়ে তারা মানে কি বল, ইন্টারনাল যে ব্যভিচার সেইগুলো করে। উইনমের কাছে কি এগুলো বলতেছে, কিন্তু উইনমের ভিতরে এত যুক্তি দিয়ে চলে যে এখানে কোনো অপরাধ কর্ম হয় না, ঠিক আছে? ওদের কোনো পুলিশ লাগে না, কোনো উকিল লাগে না, কোনো মানে কি বলবো, আমাদের কি কোর্ট বাড়তেছে, উকিল বাড়তেছে, আমাদের পুলিশ বাড়তেছে, আর্মি বাড়তেছে, মানে বাহিনী নেই কত, কিন্তু অপরাধ কি কমেছে? অপরাধ কি আদৌ কমছে বলো তো? অপরাধ তো কমেনি। ধর্মীয় প্রতিষ্ঠান বাড়তেছে দিন দিন, মন্দির মসজিদ গির্জার সংখ্যা বেড়ে যাচ্ছে, তারপরেও অপরাধের একটুও চেঞ্জ। কারণ কি? মানুষ যৌক্তিক না। মানুষের প্রধান বৈশিষ্ট্য যে রেশনাল এবং ভার্চু, তাই তো? রেশনালিটি এবং ভার্চু এই দুটো যদি না থাকে, তুমি যা কিছু করো না কেন ও দিয়ে কোনো কাজ হবে না। যত হাইলি এডুকেটেড বানাও না কেন, তুমি পিএইচডি 10টা করে এসো, দেখো প্রতিষ্ঠানে ঘুষ নিচ্ছ। তুমি পিএইচডি করা, ডক্টরেট ডিগ্রি পাওয়া একজন মানুষ, কিন্তু ঠিকই ঘুষ খাচ্ছ। কারণ কি? তুমি তো যৌক্তিক ভার্চুয়াস ভিতর থেকে না। একাডেমিক পড়াশোনা দিয়ে কি লাভটা হবে? একাডেমিক পড়াশোনা তো মাথার উপর দিয়ে যায়, যদি তুমি ওটাকে গ্রহণ করতে না পারো। যদি তুমি পাথর হও, পাথর উপর দিয়ে পানি চলে গেলেও পাথর কি পানি টানে? বলো, পানি কি সে খায় মাটির মতো? নিশ্চয়ই খাবে না। যতটুকু উপর দিয়ে বয়ে গেল ততটুকুই। তেমনি ভাবে আমি যদি ভিতর থেকে রেশনাল এবং ভার্চুয়াস না হই, তাহলে আমার উপর দিয়ে ধর্মীয় নীতি নৈতিকতা, আইনি যত বেশি বোল্ডোজার যাক না কেন, ওগুলো দিয়ে কিচ্ছু কমবে না, যেটা এই নভেলগুলোতে দেখানো হয়েছে। হ্যাঁ, যে প্রথমে দেখো 4 বুকস যদি আমরা দেখি, প্রথমে হচ্ছে কি লিলিপুট, তাই তো?
জি স্যার। দেখো প্রথমে হচ্ছে লিলিপুটের ইয়াতে সেখানে কি করা হয়েছে জানো জানো প্রথমে মানুষকে খুব ছোট্ট করে দেখানো হয়েছে যে যদি মানুষ ছোট হতো তাহলে কি করতো। হ্যাঁ, ভয়েস টু লিলিপুট সেখানেও দেখানো হয়েছে যে মানুষ ছোট হইলেও মানুষের বৈশিষ্ট্য চেঞ্জ হয়নি। ঠিক আছে তো, মানুষ ওই একই ধরনের শয়তান, 6 ইঞ্চি মানুষ, কিন্তু তার ভিতরে অহংকারের শেষ নাই, মারামারির শেষ নাই, হিংসার শেষ নাই, একই ধরনের। ঠিক আছে, প্রথমে দেখা হলো 6 ইঞ্চি, তারপরে গেল হচ্ছে আরেকটা দেশে, সেটাকে হচ্ছে ব্রডনিং ন্যাক। ঠিক আছে তো, এই যে তাহলে হচ্ছে ব্রডনিং ন্যাক, এখানে হচ্ছে দেখো 60 ফুট মানুষ, জায়ান্ট, মানে মানুষকে বড় সাইজ করে দেখানো হয়েছে, ওই একই বৈশিষ্ট্য মানুষ। দৈত্য। ঠিক আছে তো, দৈত্যের মতো একজন, মানে 60 ফুট লম্বা। আমরা তো 6 ফুট নাকি, আমরা মোটামুটি ধরলাম যে আমরা 6 ফুট হই, তাহলে 6 ফুটের 6 ইঞ্চি হচ্ছে কত, অনেক ছোট। আবার 6 ফুটের 60, মানে 6 ফুটের উপরে 60 ফুট তো অনেক ছোট। ঠিক আছে, সেখানে গালিভার দেখতেছে যে মানুষকে তুমি ছোট করে দেখো আর বড় করে দেখো, মানুষ যেখানেই যাক মানুষের একই বৈশিষ্ট্য, অপরাধ করা, দণ্ডিত করা, হিংসা বিদ্বেষ, রাজনীতি, ধর্মীয় মানে ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করা, এই সকল কিছু। তারপরে ভয়েস টু ল্যাপোটা, বালনিবারবি, লাগন্যাক, ক্লাব ডি ড্রাব বা জাপানে গেছে, সেখানে গিয়ে দেখতেছে মানুষ ফিলোসফি নিয়ে, সায়েন্স নিয়ে এত ব্যস্ত, ঠিক আছে তো, যে তারা তাদের বাস্তবতা ভুলেই গেছে, তাদের বাস্তবতা ভুলেই গেছে, বুঝতে পেরেছো? তারা চিন্তা করতেছে কিভাবে মানুষের মলমূত্র থেকে পুনরায় খাবার উৎপাদন করা যায়, মানে ব্যাপারটা হচ্ছে মলকে পুনরায় খাবারে কিভাবে ফিরিয়ে আনা যায়, বুঝতে পেরেছো? তারপরে দেখানো হচ্ছে যে কিউকাম্বার থেকে কিভাবে সূর্যের আলো বার করা যায়, শশা থেকে কি সূর্যের আলো বার করা যায় বলো? তাই এটা নিয়ে গবেষণা করতেছে। তারা গবেষণা করতেছে যে বাড়ির ফাউন্ডেশন হবে আকাশের দিকে, আকাশের দিকে ফাউন্ডেশন করে আমরা নিচের দিকে বাড়ি বানাবো, এরকম করে তিনি কিন্তু সায়েন্সকে মানে কি করেছেন, অযৌক্তিক বলছেন। ঠিক আছে, এবং তারা এমন গবেষণা করতেছে, গবেষণা করতে করতে তারা তাদের স্ত্রীদেরকে সময় দেওয়া বন্ধ করে দিয়েছে। স্ত্রীদের সময় দেওয়ার কারণে স্ত্রীরা তাদের সংসার থেকে পালিয়ে গিয়ে অন্য দেশে গিয়ে অন্য পুরুষের সাথে তারা সংসার করতেছে। ঠিক আছে, এরকম বিষয় দিয়ে সায়েন্সকে কি করা হয়েছে, ছোট করা হয়েছে, যদিও ওইভাবে ছোট করা হয়নি, যেটুকু আসলে সায়েন্সের তো প্র্যাকটিক্যাল ইউজুয়াল আছে, মানে একটা ইউজ তো আছেই, কিন্তু তারপরও দেখানো হয়েছে এখানে। হ্যাঁ, তারপর ভয়েস টু কান্ট্রি অফ দ্য উইনম, এখানে দেখানো হয়েছে একটা মানুষের মতো, একটা হচ্ছে ইয়াহু জাতীয় মানুষ, দেখো হিউম্যান লাইক ইয়াহু, আর একটা হচ্ছে হর্স, দেখো তো ঘোড়া, নাম হচ্ছে উইনম। এরা হচ্ছে এরা হচ্ছে রেশনাল বিং, আর এই ব্রিটিশ হিউম্যান লাইক হচ্ছে ইয়াহু, যারা মানুষের মতো। ঠিক আছে তো, তারা হচ্ছে সবসময় অন্যের অনিষ্ট করার জন্য ব্যস্ত, সবসময় অন্যকে কিভাবে খারাপ করা যায়, অন্যকে অনিষ্ট করা যায়, এরকম। একদিন দেখানো হয়েছে যে একদিন গালিভার কি করতেছে, গোসল করতেছে পুকুরে। একদিন গালিভার পুকুরে গোসল করতেছে, মানে একদম পুরো, যেহেতু কাপড় টাপড় ছিল না, সে মানে কাপড় পুরোটা খুলে সে গোসল করতেছে। ঠিক আছে তো, একটা নদীতে অন্য এক ইয়াহু এসে তার কাপড়গুলো নিয়ে চলে গেছে। ঠিক আছে, এবং ইয়াহু তাকে ওইভাবে তাকাচ্ছে একটা সেন্সুয়াল দৃষ্টিভঙ্গি নিয়ে, মানে দেখানো হচ্ছে যে আমাদের চিন্তা ভাবনা সবসময় এরকম খারাপ, আমাদের দৃষ্টিভঙ্গা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের আরেক জায়গায় এটা বিশেষ করে এই ব্রডনিং ড্যাঙে গিয়ে বলতেছে, মানে গালিভার খুব ইয়া করছে আর কি, হ্যাঁ, খুব ভাব নিচ্ছে। ঠিক আছে, সে খুব ভাব নিচ্ছে এই বলে যে আমার দেশে উকিল আছে, আমার দেশে অনেক পড়াশোনা করতে হয়, আমার দেশে অনেক বিশ্ববিদ্যালয় আছে, আমার দেশে অনেক ইন্টালেকচুয়াল মানুষ আছে, আমার দেশে তাই তো আর্মি বিডিআর মানে প্রতিরক্ষার ব্যবস্থা আছে। তখন এই ব্রডনিং ড্যাঙের যে রাজা, সে বলতেছে এগুলো দরকার কি, এগুলো কেন দরকার, উকিলের কেন দরকার বলো তো, ডাক্তারের কেন দরকার, তাই তো আর্মি বিডিআরের কেন দরকার, বলছে এগুলো তো আমার দেশে দরকার হয় না, আপনার দেশে এগুলো কেন দরকার, কারণ আপনারা হচ্ছেন দুষ্ট, ছুঁচো, একদম ছুঁচোর সাথে তুলনা করা হয়েছে। কথা বুঝতে পারছো, যে আপনারা হচ্ছেন ছুঁচোর মতো, তো এই জন্য এগুলো দরকার আছে, আমাদের এগুলো দরকার হয় না। ঠিক আছে, মানে তুমি যখন বইটা পড়বা হাসবাও যেমন, তেমনি মানে ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা হবে তোমার, বুঝতে পেরেছো যেগুলো কি বলা হচ্ছে? জি স্যার। হ্যাঁ, যখন তুমি গল্পটা পড়বা তখন মানে অবাক হয়ে যাবা যে কিভাবে মানে সে, এবং শেষ পর্যন্ত গালিভারের অবস্থা কি হয়েছিল জানো? শেষ পর্যন্ত সে যখন তার ভ্রমণ থেকে ফিরে আসলো, বাড়িতে এসে সে আর স্বামী স্ত্রী কারোর সাথে মানে মানে তার স্ত্রী সন্তানদের সাথে থাকেনি, সে একটা ঘোড়া রাস্তা বলে থাকতো, সে মানুষকে আর সে পছন্দ করেনি শেষ পর্যন্ত, যে মানুষ এটা জাত হইলো। এরকম করে দেখানো হয়েছে, মানে পুরো মিসান্থ্রোপ একটা চিন্তা ভাবনা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, তো যাই হোক,
বুঝতে পারছো? স্যার হাই লেভেলে রিডিকিউল করছে। জি স্যার। বলছে কি একদম পুরো মানে স্ট্রং অ্যাটাক করছে আর কি, স্ট্রং অ্যাটাক। স্যার দেখছেন জিনিয়াস কত, আর আমাদের বর্তমানে এখানে জিনিয়াস খুঁজে পাওয়া যায় না, আর্ট ফর আর্ট সেক নাই। আরে বাবা তুমি ওসবের মধ্যে অত গবেষণা করে লাভ আছে? টাকা হতে ইনকাম হবে বলো? টাকা যেদিকে সেখানে সেখানে নীতি নৈতিকতা থাকলো কি নিজের বৈশিষ্ট্য থাকলো নিজের মান সম্মান থাকলো ওসব দেখার বিষয় না তো। টাকা ইনকাম হচ্ছে মানে হয়ে গেল, এটাই যথেষ্ট, আর কিছু দরকার নেই। টাকা ইনকাম হলে তুমি ঘুরতে পারবা, তুমি ভালো খাইতে পারবা, তোমার মানুষজন তোমাকে ইয়াতে নিয়ে নিয়ে যাবে। ভাইরাল হলো মানেই দেখা যাচ্ছে মনে হয় আর কোনো শিক্ষিত ব্যক্তি নেই, সে কি যেন একটা চোরি, কি যেন একটা নাম হয়েছিল না, চুরি করেছিল কি যেন, বগুড়ার না ওইদিকের একটা গাইবান্ধার একটা ছেলে, হ্যাঁ ভাইরাল হলো কয়দিন, 500 টাকা চুরি করে ভাইরাল হয়েছিল না স্যার সিদ্দিক হ্যাঁ সিদ্দিক, এই তো। আরে ওইসব মানুষ আমাদের সমাজের জন্য দরকার, ঠিক আছে না? ওখানে তাকে প্রধান করা হবে, তার ইয়াতে একটা মানে একটা মানে ভালো একটা সবারও নাকি সে প্রধান হয়েছে, বুঝতে পারছো? মানে মানুষজন শিক্ষিত মানুষ খুঁজে পায়নি আর, ঠিক আছে তো? মানে শিক্ষিত মানুষ খুঁজে পায়নি, ভাইরাল হয়েছে মানে সে ভালো। স্যার হিরো আলমকে আইডল মানে অবশ্যই মানতেই হবে, কিছু করার নেই, কারণ আমাদের আইডিয়াল মানুষই তো নেই বাংলাদেশে। মানে আমাদের মানে অন্যান্য দেশের মানুষ আমাদের, আমরা কাদেরকে আইডিয়াল ভাবছি তাদেরকে দেখে বুঝে নেবে যে আমাদের চিন্তা ভাবনা কোন লেভেলের, কথা বুঝতে পেরেছো? এটা তো আমাদের কোনো সমস্যা না। অতএব আমাদের মানুষজন যখন বলবে তোমার আইডিয়ালদের কথা বলো, তো কাদেরকে তুমি চেনো, তুমি কিছু তোমার খ্যাতিমান মানুষের নামের কথা বলো, কাদেরকে তুমি চেনো, ওই মানুষ যে নামগুলো বলবে মনে করবা সে সেই রকমই, ঠিক আছে? তুমি কি জাতীয় মানুষের কথা বলতে পারো, তুমি কাকে চেনো? একজন বিখ্যাত মানুষ বলতে তুমি কাকে চেনো? কয়জনের নাম আমরা বলতে পারবো একজন বিখ্যাত মানুষ বাংলাদেশের প্রেক্ষাপটে? যদি না বলতে পারি তাহলে বুঝতে হবে বাংলাদেশের সমাজ এই পর্যন্তই, কিছু করার নেই। শিক্ষিত সমাজও ভালো মানুষের নাম বলতে পারে না, এবং আমাদের শিক্ষিত সমাজ নিয়ে পুরো মাত্রায় এনভায়াস, একজন আরেকজনকে সহ্য করতে পারে না, ঠিক আছে তো? যে ব্যক্তি বিসিএস ক্যাডার হবে বলে পড়াশোনা করছে, সেই বিসিএস প্রত্যেক ক্যাডারকে গালিগালা করতেছে না ফেসবুকে, বলো? জি স্যার। অথচ সেও কিন্তু হওয়ার জন্য চাচ্ছে, যখন সে হতে পারছে না তখন ওই আঙ্গুর ফল টক, বুঝতে পারছো? সে নিজেও চাচ্ছে তো যে বিসিএস ক্যাডার হতে হবে, সরকারি কর্মচারী হতে হবে, সরকারি কাজ করতে হবে, হ্যাঁ সরকারি চাকরি পেতে হবে। মানে কি পরিমাণ বিদ্বেষী আমাদের বাংলাদেশি মানুষ, প্রচুর পরিমাণে, প্রচুর। শুধু ধর্মটুকুকে আমরা একটু লোক দেখানো ভাবে পালন করছি, এছাড়া আর কিচ্ছু করছি না। আচ্ছা তো যাই হোক, অনেক কথা বলতে হয়েছে, সাহিত্য করতে গেলে আমার মাথা খারাপ হয়ে যায়, ঠিক লাইনে থাকতে পারি না অনেক সময়। আচ্ছা তো স্যার এই জায়গায় সাহিত্য পাওয়া যায়। আচ্ছা তাহলে এখন বলো আর কোনোটাই। স্যার হ্যাঁ বলো, কেউ কিছু বলতে যাচ্ছ? আলামিন কিছু বলবা? তাহলে অ্যাভয়েড করব পড়ার জন্য। হ্যাঁ ওটা অ্যাভয়েড করো। 22 এ স্যার বলতেছি যে তাহলে কি 22 পড়বো না? হ্যাঁ 22 এ এটা পড়ার দরকার নেই, 22টা আমি অ্যাভয়েড করতে বলেছি। বড় প্রশ্নের ক্ষেত্রে অবশ্য না, শর্ট কোশ্চেনের ক্ষেত্রে 22টা অ্যাভয়েড করো। আমি এটা আসলে লিখতে ভুলে গেছি, দেখো রেড কালার দিয়েছি কিন্তু ওই পিঙ্ক কালার, কিন্তু এটা ভুলে গেছি ওখানে লিখতে। শর্ট স্যার ওটা ব্রডে ইউজ করা যাবে স্যার। হ্যাঁ বলো। ওটা ব্রডে ইউজ করা যাবে, জনাথন সুইফট, রেপ অফ দ্য লক, এগুলো সব ইউজ করা যাবে ব্রডে। হ্যাঁ ব্রডে তোমরা 22 পড়ে ওখানে তো করা যাবেই, ওগুলো তো ইয়ে করবা। কিন্তু শর্ট কোশ্চেনের ক্ষেত্রে 22 বাদ দিবা, 22-23 দুটাই বাদ দিবা, ঠিক আছে? 22-23 কাছাকাছি রিপিট হওয়ার সম্ভাবনা এবার খুবই কম, আর হলেও 2-1টা হতে পারে, ওই জন্য ওগুলো প্রশ্ন বাদ দিয়ে যাবা। হ্যাঁ ব্রিফেও 22-23 বাদ দিবা, ব্রিফে মোটামুটি বলা যায় যে 20 থেকে বাদ দিবা, ঠিক আছে? আচ্ছা তাহলে কি আর কোনো সমস্যা আছে? স্যার ব্রডের জন্য পড়বেই আর কি। হ্যাঁ ব্রডের জন্য পড়বা, কারণ ঘুরিয়ে পেঁচিয়ে দেয় তো। দেখা যাচ্ছে একই কোশ্চেন কিন্তু পরের বছরও এসে গেছে, একটু অন্যভাবে এসেছে, যে 22-এও আসছে 23-এও আসছে, এরকমও কিন্তু কোশ্চেন আছে অনেক সময়, ঠিক আছে? তো যে একটু ঘুরিয়ে দিয়েছে শুধু, কিন্তু ওই কোশ্চেনের সাথে লিঙ্ক লেগে হয়ে যেত, কারণ ব্রড কোশ্চেন বেশি করা যায় না, ঠিক আছে তো? কারণ ফোকাস পয়েন্টের ব্রড কোশ্চেন করা যায় না বেশি, এই জন্য ব্রড কোশ্চেনগুলো হয়তো যদি কোশ্চেন সরাসরিও ওয়ার্ড ফর ওয়ার্ড না দেয়, তাও মনে করবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেবে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখবা। হ্যাঁ
স্যার 2 নম্বর এবং 3 নম্বর কোশ্চেন প্রায় একই ধরনের, ওখানেও স্যাটার লেখা আছে এখানেও স্যাটার লেখা আছে। হ্যাঁ, শুধু পার্থক্যটা হচ্ছে এখানে ড্রাইডেনকে আনা হয়েছে আর এই জায়গাতে হ্যাঁ। ডোনাল্ড সুইফট, তাছাড়া তো একই। ওই যে বললাম যে ঘুরে ফিরে অনেক সময় একই। দেখো এখানে ফোকাস রাইটার গুলো খেয়াল করবা, ঠিক আছে? ওদেরকে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিয়েছে। মাইনর রাইটার দিয়ে ব্রড কোশ্চেন কখনো হয় না, ঠিক আছে? তো মাইনর রাইটার বা এগুলো মনে রাখার জন্য কোনো দরকার নাই। মেজর রাইটার যেগুলো আমরা উইলিয়াম জেলং এ পড়েছি, দেখো যে 2-1 জনের নাম দিয়েছে, ওই 2-1 জনের 3 জনের নামই যথেষ্ট ব্রড কোশ্চেনের জন্য, ঠিক আছে? জি স্যার। জি স্যার। স্যার ওখানে প্রচুর এলিমেন্ট, ওইটা দিয়ে লিখতে গেলে স্যার প্রশ্ন অনেক হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তাদের জন্য নিজের মতো করে লিখবা, প্র্যাকটিস করতে হবে আর কি। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী এজ হচ্ছে রোমান্টিক এজ, নাকি? স্যার রোমান্টিক পিরিয়ডের কোশ্চেনগুলো আমি দিয়ে দিব, ওটা পড়তে থাকবা 15 তারিখ পর্যন্ত। স্যার আজকে দিবেন? হ্যাঁ, দেখি আজকে বা কালকের ভিতর দিয়ে দেব, আজকে বা কালকের ভিতর দিয়ে দিব, সমস্যা না। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এখন আমাদের নতুন টপিক আমরা শুরু করব বলবে ভেবেছিলাম, কিন্তু টাইম তো মনে হয় আজকে আর শুরু করার সুযোগ নেই, 8টা 20 বেজে গেছে অলরেডি। রোমান্টিক এজ গুলো। আচ্ছা, তাহলে কালকে আমরা পড়বো হচ্ছে জন কিটস থেকে, ঠিক আছে? জি স্যার। জন জি কিটস স্যার। থেকে পড়বো, তাহলে আজকে আর শুরু করছি না। তো তাহলে আজকে এখানে রাখলাম। স্যার রোমান্টিক এজের কোশ্চেন অ্যানসার তো দেওয়া আছে। দেওয়া আছে না? দিয়ে দিয়েছি, হ্যাঁ, কত স্যার। পর্যন্ত আমি দিয়েছি আমার খেয়াল নাই, যদি দেওয়া থাকে তো হলো, আমি রেডি করছি আর দিয়ে স্যার দিয়েছি। রোমান্টিক স্যার রোমান্টিক দেওয়া পর্যন্ত হয়েছে। দেওয়া আছে। হ্যাঁ, রোমান্টিক দেওয়া আছে, তাহলে ভিক্টোরিয়ানটা মানে রেডি চলতেছে। হ্যাঁ, ভিক্টোরিয়ানটা দেওয়া হয়নি, হ্যাঁ ওটা রেডি হচ্ছে, তারপরে মডার্ন দুটো দিয়ে দিব। আচ্ছা, তাহলে ঠিক আছে, তো সবাই ভালো থাকো, ওকে, গুড নাইট, বাই। স্যার আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।